হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেইন টু আওয়ার চ্যানেল। আজকের ক্লাসে আমরা ইংলিশের এমসিকিউ প্র্যাকটিস করব। আজকের এই কোশ্চেন পেপার বা আজকের এই কোশ্চেনের যে সেট আমরা এনেছি এটা BHU অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটির 2011-এ কন্ডাক্ট হওয়া এন্ট্রান্সের কোশ্চেন পেপার। তো আমরা এই কোশ্চেন পেপার চুজ করেছি, তার কারণ এখানে আমরা প্রায় 150 কোশ্চেন্স প্র্যাকটিসের জন্য পেয়ে যাব। তাছাড়া এমনি মন গড়া এমসিকিউ প্র্যাকটিস করার থেকে এই অথেন্টিক কোনো ইউনিভার্সিটির এন্ট্রান্সের প্রশ্ন প্র্যাকটিস করা আমরা মনে করি যে বেশি ইম্পর্ট্যান্ট এবং বেশি তোমাদের পক্ষে হেল্পফুল হবে। কারণ মন গড়া এমসিকিউতে তো তুমি যে কোনো টপিকের উপরে নিজের ইচ্ছে মতো কোনো প্রশ্নের উত্তর বানিয়ে দিয়ে, প্রশ্ন সেট বানিয়ে দিয়ে একটা ভিডিও বানিয়ে দিতেই পারো, কিন্তু ওই পরীক্ষায় এন্ট্রান্সের পরীক্ষায় ওই প্রশ্ন আসার অথেন্টিসিটি কতটা সেটা অ্যাজ এ স্টুডেন্ট তোমরা কিন্তু বুঝতে পারবে না। কিন্তু সেই জায়গায় তোমরা যদি কোনো প্রিভিয়াস ইয়ারের কোনো ইউনিভার্সিটিতে কন্ডাক্ট হওয়া এন্ট্রান্সের কোশ্চেন পেপার প্র্যাকটিস করো, তাহলে মেজরিটি অফ দ্য চান্স থাকছে বা অনেকটা বেশি চান্স থাকে তোমাদের ওই সমস্ত প্রশ্ন রিপিট হওয়ার, তাই না? আর তাছাড়া আমরা এই এন্ট্রান্সের জন্য অনেক এমসিকিউ প্র্যাকটিসের ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করেছি। তোমরা ওই ভিডিওগুলো অতি অবশ্যই দেখো, প্র্যাকটিস করো। এবং ওই প্রশ্নগুলোই রিপিটেডলি দেখছি আমি যে বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন জায়গার পরীক্ষায়, কমন পরীক্ষায় আসছে। যেমন ধরো নেগেটিভ ক্যাপাবিলিটি, বেন জনসন থেকে কিছু প্রশ্ন বা ম্যাথু আর্নল্ড থেকে কিছু প্রশ্ন, এরকম কিছু প্রশ্ন যেগুলো রিপিটেডলি, হ্যামার্সিয়া, অ্যারিস্টটল, প্লেটোর বিভিন্ন কনসেপ্ট, তো বিভিন্ন টার্মস, যেমন ধরো ফিগার অফ স্পিচ থেকে কিছু কিছু অ্যালিটারেশন, মেটাফোর, এরকম বিভিন্ন টপিক যেগুলো এভারগ্রিন টপিক এন্ট্রান্সের জন্য, সেগুলো তোমরা যদি এই প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আমরা প্র্যাকটিস করাচ্ছি ওইগুলো যদি প্র্যাকটিস করো, তাহলে একটা এক্সাম প্যাটার্ন তোমরা বুঝতে পারবে। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হলো এই যে আমরা কেন এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার প্র্যাকটিস করব, এমসিকিউ, মন গড়া এমসিকিউ কেন প্র্যাকটিস করব না। আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো বেশি কিছু কথা তোমাদের সাথে বাড়াচ্ছি না, 150খানা প্রশ্ন আমরা এই সেটে আলোচনা করব। আর এখানে ডিটেলড অ্যানালাইসিস আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব কিছু কিছু প্রশ্নের, এবং কিছু কিছু প্রশ্ন থাকবে যেগুলোর হয়তো সিম্পল অ্যান্সার আমি তোমাদেরকে বলে দিব, তোমরা ওগুলো জাস্ট নোট ডাউন করে নিও। এছাড়াও কিছু প্রশ্ন আমরা এই কোশ্চেন পেপারে পেয়েছি যেগুলো তোমাদের এন্ট্রান্সের পক্ষে এতটা ইম্পর্ট্যান্ট নয়, তো সেগুলো আমরা স্কিপ করেছি বা স্কিপ করব। তাছাড়া আশা রাখছি যে তোমাদের এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে। যাচ্ছি একদম আজকের প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নে বলা রয়েছে, হু রোড দ্য ফেমাস প্লে এভরি ম্যান ইন হিজ হিউমার। একদম প্রথম প্রশ্ন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে, একদম এলিজাবেথা নেচ থেকে প্রশ্ন তুলে দিয়েছে তোমাদের জন্য যে এভরি ম্যান ইন হিজ হিউমার এই ওয়ার্কসটার লেখকের নাম তোমাদেরকে বলতে হবে। তো তোমরা যারা মোটামুটি করে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা পড়াশোনা করেছো বা করছো, তারা ডেফিনেটলি এই ওয়ার্কসটার সাথে পরিচিত বা পরিচয় অলরেডি হয়েছো। তাহলে বলে ফেলো চটপট উত্তর কী হবে। বেন জনসন, ক্রিস্টোফার মার্লো, ফ্লেচার অর ওয়েবস্টার? এটা সঠিক উত্তর হবে বেন জনসন, অপশান এ। আর এভরি ম্যান ইন হিজ হিউমার তার সামারি পড়তে গেলে তোমরা অবশ্যই পাবে যে বেন জনসন তার এভরি ম্যান ইজ হিউমারে 4টে এলিমেন্টসের কথা বলেছেন। তো এই 4টে এলিমেন্টস যেগুলো মানুষের বিভিন্ন ক্যারেক্টার ডেভেলপমেন্টে সাহায্য করে। কেমন না, আগে এই 4টে এলিমেন্টস তোমাদেরকে জানতে হবে। এই 4টে এলিমেন্টস হলো ব্ল্যাক বাইল, ইয়েলো বাইল, কোলের এবং ফ্লেম। এই 4টে আমি যে এলিমেন্টসগুলোর কথা বললাম, বা বেন জনসন এই যে 4টে এলিমেন্টসের কথা বলেছেন, তিনি তার বিভিন্ন প্লেতে দেখিয়েছেন যে এই 4টে এলিমেন্টসের বেশি কমে মানুষের শরীরে বেড়ে যাওয়ার কারণে মানুষ কীরকম হয়, কীভাবে ব্যবহার করছে, তার চরিত্রের কীরকম পরিবর্তন ঘটছে। সিমিলারলি কোনো একটা এলিমেন্ট বেশি কমে যাওয়ার কারণে মানুষের মধ্যে কীরকম ইম্প্যাক্ট আসছে, এইগুলো তার বিভিন্ন প্লেতে লক্ষ্য করা গেছে। তো এভরি ম্যান ইন হিজ হিউমার হচ্ছে ওই রকম একটা প্লে যেখানে আমরা মানুষের শরীরের 4টা হিউমারের সম্বন্ধে জানতে পারি।
তো এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার, এইরকম দুটো টেক্সট বেন জনসনের লেখা। আশা করি বোঝা গেছে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 2, হু রোড দ্য বুক কালচার অ্যান্ড অ্যানার্কি, অর্থাৎ কালচার এবং অ্যানার্কি এইটা কার লেখা? ম্যাথু আর্নল্ড, জন রাস্কিন, লর্ড টেনিসন আর রবার্ট ব্রাউনিং। তোমাদের উদ্দেশ্যে একটা ক্লু, সেটা হচ্ছে যে ইনি ছিলেন একজন ভিক্টোরিয়ান এসেইস্ট। এবার বলে ফেলো চটপট করে কি হতে পারে উত্তর, ফ্ল্যাট প্রশ্ন। আচ্ছা, এটার সঠিক উত্তর হবে ম্যাথু আর্নল্ড। সো অপশান 1 এখানে সঠিক হয়ে যাবে, ম্যাথু আর্নল্ড। ম্যাথু আর্নল্ড একজন ভিক্টোরিয়ান ক্রিটিক, অর্থাৎ ভিক্টোরিয়ান এজের একজন খুব ফেমাস ক্রিটিক ছিলেন ম্যাথু আর্নল্ড। যাচ্ছি কোশ্চেন নাম্বার 3, হুইচ ভিক্টোরিয়ান পোয়েট ডেসক্রাইবড পোয়েট্রি অ্যাজ এ ক্রিটিসিজম অফ লাইফ, অর্থাৎ কোন ভিক্টোরিয়ান পোয়েট তিনি কবিতার সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেছেন আ পোয়েট্রি ইজ আ ক্রিটিসিজম অফ লাইফ। ওকে, ভেরি ইম্পর্ট্যান্ট কোটেশন ফর পোয়েট্রি। ম্যাথু আর্নল্ড, জন রাস্কিন, লর্ড টেনিসন আর রবার্ট ব্রাউনিং। এটার সঠিক উত্তর কি হবে বলো তোমরা? এটার সঠিক উত্তর হয়ে যাবে, আচ্ছা তোমাদের একটা ক্লু দিই আবার, আমরা এনাকে অলরেডি রিপিট করেছি, অর্থাৎ তিনি এই কিছুক্ষণ আগেই আমরা ওনাকে নিয়ে আলোচনা করেছি, এবং এছাড়াও তিনি ভিক্টোরিয়ান এজের একজন ফেমাস ক্রিটিক। এটার সঠিক উত্তর হয়ে যাবে ম্যাথু আর্নল্ড, এবং অপশান এ এখানেও সঠিক উত্তর। যাচ্ছি কোশ্চেন নম্বর 4, হু রোট অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। তোমরা নিশ্চয়ই সকলেই পড়েছো অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, বা তোমাদের ইউজির সেমিস্টারে এতে ছিল। এডওয়ার্ড লেয়ার, লুইস ক্যারল, আস্টিন ডবসন আর শার্লে ব্রুকস। হু রোট অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড? It is written by Lewis Carroll. So option 2 is right here. Lewis Carroll is the right answer. Going to question number 5. Identify the novel Charles Dickens never wrote. অর্থাৎ এগুলোর মধ্যে কোন নভেলটা চার্লস ডিকেন্স কোনোদিন লেখেননি, অর্থাৎ চার্লস ডিকেন্সের লেখা নয়। নেভার রোট, এই জায়গাটা দেখো। দ্য ওল্ড কিউরিওসিটি শপ, পিকউইক পেপার্স, ডম্বি অ্যান্ড সান, পেক অফিংটন, এবং এটার সঠিক উত্তর হয়ে যাবে পেক অফিংটন। বাকি দ্য ওল্ড কিউরিওসিটি শপ, দ্য পিকউইক পেপার্স, ডম্বি অ্যান্ড সান, এগুলো সবগুলো টেক্সটই বা সবগুলো নভেলই চার্লস ডিকেন্সের লেখা, বাট পেক অফিংটনটা এটা চার্লস ডিকেন্সের লেখা নয়, তাই অপশান 4 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 6, হু রোট উইদারিং হাইটস, অর্থাৎ উইদারিং হাইটস এটা কে লিখেছিলেন? এমিলি ব্রন্টি, শার্লটি ব্রন্টি, জর্জ এলিয়ট অ্যান্ড মিসেস গাস্কেল। অর্থাৎ 1847 পাবলিশ হওয়া এই বিখ্যাত ওয়ার্কস যেটা লিখেছিলেন এমিলি ব্রন্টি। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রয়েছে। আমরা ভিক্টোরিয়ান এজে 3 ব্রন্টি সিস্টারের নাম আমরা শুনেছি, বা আমরা এই 3 জন ব্রন্টি সিস্টারকে আমরা দেখেছি। তো তোমাদেরকে কিন্তু বলতে হবে এই হু ওয়ার দ্য 3 ব্রন্টি সিস্টার্স উইথ দেয়ার পেন নেম, এবং তাদের পেন নেমের সাথে সাথে তাদের আসল নাম তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে আমাকে জানিও। তাহলে এখানে বোঝা গেল উইদারিং হাইটস কার লেখা? এমিলি ব্রন্টির লেখা। যাচ্ছি কোশ্চেন নাম্বার 7, পয়েন্ট আউট দ্য নভেল টমাস হার্ডি নেভার রোট। আচ্ছা, এইখানে দেখো এন্ট্রান্সের প্রশ্নের ট্রিকি জায়গাগুলো কোনগুলো, যে পুরোটা বলেছে এই প্রশ্নে যে টমাস হার্ডির লেখা নভেল কোনটা নয়। এইখানে একটা ছোট্ট করে ওয়ার্ড দিয়ে দিয়েছে নেভার বলে। সাপোজ তুমি যদি এই জায়গাটা অমিট করে যাও, তুমি যদি না দেখো, তাহলে তুমি ভুল করে ফেলবে এই জায়গাটা, তাই না? তুমি নেভার লক্ষ্যই করনি, তাহলে ভাবে এর মধ্যে সবগুলোই তো তাহলে টমাস হার্ডির লেখা, এবং কোনো একটা ঠিক মেরে দিয়ে চলে আসতে পারো। তো এইখানে তোমাদেরকে নজরে রাখতে হবে যে নেভার, নট, এইসব অপশান থাকলে তোমাদেরকে একটু ভালো করে মাথায় রাখতে হবে যে সঠিক উত্তরটা কোনটা হবে। দ্য রিটার্ন টু দ্য নেটিভ, জুড দ্য অবস্কিওর, আন্ডার দ্য গ্রিনউড ট্রি, এগুলো সবগুলোই হার্ডির লেখা। বাট দ্য চেঞ্জড ওম্যান,
দ্য চেঞ্জড ওম্যান এইটা কিন্তু হার্ডির লেখা নয়। সো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এখানে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলছে হু অ্যামাং দ্য ভিক্টোরিয়ান রোড মডার্ন পেইন্টার্স, অর্থাৎ মডার্ন পেইন্টার্স বলে যে ওয়ার্কসটা রয়েছে এটা একটা ক্রিটিক্যাল ওয়ার্কস, এইটা কোন ভিক্টোরিয়ান অথার লিখেছেন? ম্যাথু আর্নল্ড, ডিজে রোসেটি, জন রাস্কিন, কার্ডিনাল নিউম্যান। সঠিক উত্তর হয়ে যাবে জন রাস্কিন। জন রাস্কিনের লেখা মডার্ন পেইন্টার্স। Question number 9. Who wrote a few don'ts by an imagist? অর্থাৎ a few don'ts by an imagist এই ওয়ার্কসের লেখকের নাম বলতে হবে। এজরা পাউন্ড, টি.এস. এলিয়ট, এফ.এস. ফ্লিন্ট, টি.ই. ইউম। এটা লিখেছেন এজরা পাউন্ড। সো অপশান এ এখানে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 10. হু রোড দ্য প্লে বালি দ্য স্যাক্রিফাইস? তাহলে বালি দ্য স্যাক্রিফাইসের রাইটারের নাম কি? গিরিশ কার্নাড, বিজয় তেন্ডুলকার, মহেশ দত্তানি, আর.এন. টেগর। তাহলে বালি দ্য স্যাক্রিফাইস এই ওয়ার্কসটা লিখেছেন গিরিশ কার্নাড। অপশান এ সঠিক উত্তর। ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার থেকে এই প্রশ্নটা। নেক্সট কোশ্চেন নাম্বার 11. লিসিডাস রিটেন বাই জন মিল্টন ইজ অ্যান। তো আমরা এটাকে নিয়ে প্রায় 5 থেকে 6টা কোশ্চেন পেপার ডিসকাস করলাম এবং প্রত্যেকটাতেই আমরা লক্ষ্য করছি লিসিডাস থেকে কিন্তু প্রশ্ন বরাবরই আসছে যে লিসিডাসটা কাকে ডেডিকেট করে লেখা বা কে লিখেছে, বা এখন আমরা এখানে এই প্রশ্নে দেখতে পাচ্ছি যে লিসিডাস এই যে জন মিল্টনের লেখা এই পোয়েমটা এটা কি? ইজ ইট অ্যান এপিক, প্যাস্টোরাল এলিজি, ওড অর ট্র্যাজেডি? এটা সঠিক উত্তর হবে প্যাস্টোরাল এলিজি। এবং লিসিডাস জন মিল্টন যখন কলেজে পড়তেন তখন তার একজন ফ্রেন্ড ছিল এডওয়ার্ড কিং বলে, তিনি তাকে ডেডিকেট করে, অর্থাৎ এডওয়ার্ড কিং মারা যাওয়ার পরে তাকে ডেডিকেট করেই কিন্তু লিসিডাসটা লিখেছিলেন। আর এটা একটা প্যাস্টোরাল এলিজির এক্সাম্পল। এলিজি মানে তো তোমরা সকলে নিশ্চয়ই জানো যে একটা মোর্নফুল পোয়েম। যখন কোনো পোয়েট লেখেন, স্পেসিফিক্যালি যখন তার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান মারা যান, অর্থাৎ কাছের খুব আত্মীয় কেউ মারা যান, তখন সাধারণত তাকে ডেডিকেট করে যে পোয়েম লেখা হয়, মোর্নফুল পোয়েম, তাকে বলা হয় এলিজি। আর প্যাস্টোরাল কেন না, যে সমস্ত এলিজিতে যে ক্যারেক্টারগুলো থাকে বা পোয়েমের মধ্যে যে ক্যারেক্টার বা চরিত্রগুলো থাকে ওদেরকে মেনলি শেফার্ড হিসেবে বর্ণিত করা হয়, শেফার্ড হিসেবে ধরা হয়, তখন ওটা হয়ে যায় প্যাস্টোরাল এলিজি। শেফার্ড মানে রাখাল বালক। ওকে, আচ্ছা যাচ্ছি নেক্সট কোশ্চেন নাম্বার 12। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। তো আমাদেরকে এখানে চারটে অপশানস দেওয়া রয়েছে, এগুলোর মধ্যে কোনটা সঠিক আমরা ওইটা দেখে নিই। দ্য নেম লিসিডাস কেম ফ্রম থিওক্রিটাসেস আইডলস, দ্য নেম লিসিডাস কেম ফ্রম হোমার্স ইলিয়াড, দ্য নেম লিসিডাস কেম ফ্রম সেনেকাস হেরোডোটাস, or the name Lycidias came from John Manicolius Chrysilius। তো এখানে একটা ভাবার বিষয়, সেটা হচ্ছে যে এই প্রশ্নের মাধ্যমে বলতে চাওয়া হয়েছে যে জন মিল্টনের যে পোয়েম লিসিডাস ছিল ওই পোয়েমের টাইটেল বা নামটা কোথা থেকে নেওয়া। তো একদম সোজা সঠিক উত্তর হবে অপশান 1, যে জন মিল্টন যখন লিসিডাসটা লিখেছিলেন তখন তিনি এটা থিওক্রিটাস বলে একজন অথার ছিলেন, তার আইডিয়ালস বলে ওয়ার্কস রয়েছে, ওখান থেকে তিনি এই টাইটেলটাকে নিয়েছিলেন। অর্থাৎ একদম সোজা কথায় থিওক্রিটাসের আইডিয়ালস থেকে লিসিডাস নামটা জন মিল্টন নিয়েছিলেন। বোঝা গেছে? যাচ্ছি কোশ্চেন নাম্বার 13। অন দ্য ব্যাঙ্কস অফ হুইচ রিভার ওয়াজ দ্য পোয়েম টিনটন অ্যাবি রিটেন বাই ওয়ার্ডসওয়ার্থ। অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ তিনি তার টিনটন অ্যাবি পোয়েমটা কোন নদীর পাড়ে লিখেছিলেন? টেমস, ইউই রিভার, চারওয়েল আর ক্যাম। তো তোমরা যদি কেউ টিনটন অ্যাবি পড়ে থাকো তাহলে ওখানে বুঝতে পারবে যে ওখানে উল্লেখ করা রয়েছে কোন নদীর কথা, ওখানে ইউই রিভারের কথা উল্লেখ করা রয়েছে, তাই অপশান 2 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14। হু ওয়াজ উইথ ওয়ার্ডসওয়ার্থ হোয়েন হি ওয়েন্ট অ্যারাউন্ড দ্য টিনটন অ্যাবে। তো নেক্সট প্রশ্নে বলেছে টিনটন অ্যাবিতে যখন
ওয়ার্ডসওয়ার্থ গেছিলেন তখন তার সঙ্গে কে ছিলেন? এস.টি. কোলরিজ, ডরোথি, আচ্ছা ডরোথি ওয়ার্ডসওয়ার্থ হচ্ছেন গিয়ে ওয়ার্ডসওয়ার্থের বোন, হার্টলি, কোলরিজ অর ডি কুইন্সি। এটা সঠিক উত্তর হয়ে যাবে ডরোথি, অর্থাৎ তার বোন ডরোথি তার সাথে ছিলেন। ওকে, যাচ্ছি নেক্সট কোশ্চেন নাম্বার 15। ইন হুইচ পোয়েম ডিড ওয়ার্ডসওয়ার্থ রাইট দ্য ফলোয়িং লাইন? অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ তিনি তার কোন কবিতাতে এই নিচের যে আমরা একটা কবিতার লাইন দেখতে পাবো ওইটা তিনি কোন কবিতায় বর্ণনা করেছেন? টিনটিন অ্যাবি, 3 Years সিগ্রু, দ্য প্রেলিউড, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। আচ্ছা, তোমরা যদি এই লাইনটা সম্পর্কে কোনো পোয়েমে পড়ে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই জেনে থাকবে সঠিক উত্তর কী হবে। যেটা সঠিক উত্তর হবে কি, এই যে দ্য ফ্লোটিং ক্লাউডস দেয়ার স্টেট শ্যাল লেন টু হার, ফর হার দ্য উইলো বেন্ড। এটা সঠিক উত্তর হবে অপশান 2, 3 Years সিগ্রু, অর্থাৎ এই কবিতাতে আমরা এই লাইনটা দেখতে পাই। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে আবার একটা কুইজিক্যাল প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে যে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড এইটা কোন পোয়েমের ফার্স্ট লাইন, বা কোন পোয়েম এই নামেও কিন্তু আমাদের কাছে পরিচিত, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড? কমেন্ট বক্সে তোমরা যারা জানো আমাকে জানিও। ওকে, যাচ্ছি নেক্সট কোশ্চেন নাম্বার 16। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গার্ল দ্যাট ওয়ার্ডসওয়ার্থ টকড অ্যাবাউট ইন 3 Years সিগ্রু? অর্থাৎ 3 Years সিগ্রু বলে যে লেখাটা পোয়েমটা লিখেছিলেন সেখানে তিনি একজন মেয়ের সম্পর্কে কিছু বর্ণনা দিয়েছেন। তাহলে এখানে কে সেই মেয়ে? অ্যান, ডরোথি, লুসি অর এলিজাবেথ? সঠিক উত্তর হবে লুসি, অপশান 3। অর্থাৎ 3 Years সিগ্রু পোয়েমে তিনি ওয়ার্ডসওয়ার্থ লুসি নামের একজন চরিত্রের কথা উল্লেখ করেছেন। যাচ্ছি নেক্সট কোশ্চেন নাম্বার 17। হুইচ পোয়েটিক ফর্ম ডিড পি.বি. শেলি এমপ্লয় ইন দ্য রাইটিং দ্য ওয়ে টু ওয়েস্ট উইন্ড? আচ্ছা, এটা কিন্তু নেটের এটা কিন্তু এন্ট্রান্সের ফেভারিট টপিক, এই 17 নম্বর প্রশ্ন। কেননা এই যে ওড টু ওয়েস্ট উইন্ড এটা কোন ফর্মে লেখা? আমরা এখন প্রায় যতগুলো কোশ্চেন পেপার অ্যানালাইসিস করলাম বা করছি সবগুলোতে তোমরা যারা ভিডিওগুলো দেখছো তারা জেনে থাকবে যে এই প্রশ্নটা প্রায় সব ভিডিওতে প্রত্যেকটা কোশ্চেন পেপারে আমরা এটা দেখতে পাচ্ছি, ওড টু ওয়েস্ট উইন্ড থেকে কোনো না কোনো প্রশ্ন থাকছে। সো এটা আমাদের কথা অনুযায়ী এন্ট্রান্স ফেভারিট টপিক, এটা মনে রাখবে। ওড টু ওয়েস্ট উইন্ড পি.বি. শেলির লেখা, কোন পোয়েটিক ফর্মে লেখা? টার্জা রাইমা, হেরোইক কাপলেট, ব্ল্যাঙ্ক ভার্স, স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা? তোমরা যারা আগের ক্লাস করেছো তাদের জন্য এই উত্তরটা খুবই ইজি হবে, বলে ফেলো চটপট। এটা সঠিক উত্তর হবে অপশান এ, টার্জা রাইমা। ওকে, টার্জা রাইমা হয়ে যাবে সঠিক উত্তর। তো এই টার্জা রাইমা এই পোয়েটিক ফর্মে ওড টু ওয়েস্ট উইন্ডটা লেখা। নেক্সট কোশ্চেন নাম্বার 18। হু সেড দ্যাট পোয়েটস আর দ্য আনঅ্যাকনলেজড লেজিসলেটার্স অফ দ্য ওয়ার্ল্ড? খুব ভালো প্রশ্ন এটা। আমরা যেটা বিএইচইউর বিশেষ করে অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যেগুলো লক্ষ্য করছি, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই ইন্টারেস্টিং, ফ্যাকচুয়াল, এবং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যারা স্টুডেন্ট রয়েছে তোমরা যারা প্যাশনেট স্টাডির প্রতি, তোমরা লক্ষ্য করবে এই প্রশ্নগুলো কিন্তু এন্ট্রান্সের প্রায় সব জায়গায় এই প্রশ্নগুলো না থাকলে এন্ট্রান্স পরীক্ষা নেওয়া যায় না, তাই না? এইসব প্রশ্নগুলো জানতেই হবে তোমাদেরকে। তোমাদের এই প্রশ্নের উত্তর তোমাদের বা এই পোয়েটসের সম্পর্কে এই ফ্যাক্টসটা জানা উচিত, তাই না? তো এইরকম এখানে যে বলেছে হু সেড দ্যাট পোয়েটস আর দ্য আনঅ্যাকনলেজড লেজিসলেটর অফ দ্য ওয়ার্ল্ড, এটা কে বলেছেন? ওয়ার্ডসওয়ার্থ, কিটস, নাকি শেলি, না বাইরন? এটা বলেছেন পি.বি. শেলি। সো অপশান 3 ইজ রাইট হেয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 19। ইন হুইচ কান্ট্রি ডিড শেলি write stanzas written in dejection of near Naples?
ইন হুইচ কান্ট্রি ডিড সেলি রাইট স্ট্যান্ডার্স রিটেন ইন ডিজেকশন নিয়ার নেপলস, অর্থাৎ কোন দেশে বা কোন কান্ট্রি থেকে সেলি স্ট্যান্ডার্স রিটেন ইন ডিজেকশন নিয়ার নেপলস বলে এই ওয়ার্কসটা লিখেছেন। কোশ্চেন নম্বর 19, অপশান রয়েছে ফ্রান্স, ইংল্যান্ড, ইটালি আর গ্রিস। এটা সঠিক উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ইটালি, অর্থাৎ অপশান 3 ইটালি। ইটালিতে পিবি শেলি যখন ছিলেন তখন তিনি এই পোয়েমখানা লিখেছিলেন। নেক্সট কোশ্চেন নম্বর 20, ইন হুইচ পোয়েম ডিড ডু দ্য ফলোয়িং লাইন্স অ্যাপেয়ার, অর্থাৎ আমরা নিচে একটা লাইন দেখব, কবিতার লাইন, ওই কবিতার এই লাইনটা কোন কবিতা থেকে নেওয়া। দ্যাট আই থিঙ্ক দ্যাট আই মাইট ড্রিঙ্ক অ্যান্ড লিভ দ্য ওয়ার্ল্ড আনসিন and with the fate far away into the forest dim. Is it from Ode to Autumn, Ode to Nightingale, Ode on a Grecian Urn or Ode to Melancholy? আচ্ছা, এটা হয়ে যাবে Ode to Nightingale লাইন, অর্থাৎ অপশান 2 এখানে সঠিক উত্তর। আর পিবি শেল জন কিটসের লেখা এই Ode to Nightingale, জন কিটস তিনি 6খানা ওড লিখেছিলেন, ওড অন আ গ্রেসিয়ান আর্ন, ওড টু অটাম, ওড টু নাইটিঙ্গেল, এছাড়াও আরও কিছু ইম্পর্ট্যান্ট ওড রয়েছে। তো তোমরা যারা জানো তোমরা এই বাকি 3খানা ওডসের নাম আমাকে কমেন্ট বক্সে জানিও। ওকে, যাচ্ছি কোশ্চেন নম্বর 21, ইন হুইচ পোয়েম ডু দ্য ফলোয়িং লাইন্স অ্যাপেয়ার। ওয়ান্স এগেইন বলতে চাইছে যে নিচের এই যে লাইনটা রয়েছে ওটা কোন কবিতার লাইন। সিজন অফ দ্য মিস্টস অ্যান্ড মেলো ফ্রুটনেস, close bosom friend of the maturing sun, conspiring with him how to load and bless, এটা কোথাকার লাইন? এটা কি ওড টু মেলানকলি, নাকি ওড টু সাইকি, ওড টু অটাম, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড? সিজন অফ মিস্টস অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, এটা হচ্ছে কি ওড টু অটামের লাইন। ওয়ান্স এগেইন এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন যেটা ইংলিশ লিটারেচারের পোয়েমের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। সিজনস অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, ক্লোজ বুজুম ফ্রেন্ড অফ দ্য ম্যাচিওরিং সান, কনস্পায়ারিং উইথ হিম হাউ টু লর্ড অ্যান্ড ব্লেস। ওকে, ঠিক আছে, এই লাইনটা তোমরা মনে রেখো। যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নম্বর 22, হোয়াই ওয়াজ টিথোনাস স্যাড ইন টেনিসন্স পোয়েম। আলফ্রেড টেনিসনের লেখা টিথোনাস বলে একটা কবিতা রয়েছে, ওখানে টিথোনাস বলে যে চরিত্র রয়েছে ও কেন দুঃখিত ছিল, আমাদেরকে ওই কারণটা বলতে হবে। আচ্ছা, কারণে কি আছে? বিকজ বিং ইমর্টাল ডেথ কুড নট রিলিজ হিম, বিকজ হিজ বিলাভেড হ্যাড লেফট হিম ফর আ ইয়ঙ্গার ম্যান, বিকজ হিজ চিলড্রেন উড নট বদার অ্যাবাউট হিম, অ্যান্ড দ্য অপশন 4, বিকজ স্যাডনেস কেম টু হিম নেচারালি। বলো। আচ্ছা, তোমরা হয়তো টিথোনাসটা পড়ে থাকবে না কেউ, তো তাই আমি এর উত্তরটা বলে দিই। এটার উত্তর হয়ে যাবে যে টিথোনাস বিকজ বিং ইমর্টাল ডেথ কুড নট রিলিজ হিম। তো অপশান এ, অপশান 1 যেটা রয়েছে এটাই এখানকার সঠিক উত্তর। এবং তোমরা কেউ চাইলে টিথোনাসটা পড়ে নিতে পারো সামারি। যাচ্ছি কোশ্চেন নম্বর 23, ইন হুইচ পোয়েম ডু দ্য ফলোয়িং লাইন অ্যাপেয়ার, অর্থাৎ আবার একটা ওই রকমই প্রশ্ন যে এই লাইনখানা এটা কোন কবিতার অংশ। দৌ সিস্ট অল থিংস, দৌ উইল সি মাই গ্রেভ, দৌ উইল রিনিউ দাই বিউটি মর্ন বাই মর্ন। এই যে বিভিন্ন পোয়েমগুলো রয়েছে এই পোয়েমগুলো তো খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা কিছু কিছু পোয়েম যেগুলো ইউজির চলাকালীন আমরা পড়েছি বা তোমরা কেউ পড়েছো, আবার কিছু কিছু পোয়েম রয়েছে যেগুলো তোমরা অনেকেই পড়োনি, তাই না? তো এরকম মিক্সড কোশ্চেন থাকে। তোমরা এই ভিডিওতে যে সমস্ত লাইনগুলোকে দেখতে পাচ্ছ বা যে সমস্ত পোয়েমের কোটেশন আসছে, তোমরা একটা কাজ করতে পারো, একটা লুজ সিট নিয়ে বা তোমরা যে খাতায় এই এন্ট্রান্সের প্রিপারেশন স্টার্ট করছো, জাস্ট এই লাইনটা লিখে নিও, পাশে পোয়েমের নাম লিখে নিও, ওপরে একটা হেডলাইন দিতে পারো যে লাইন্স অ্যান্ড পোয়েমস আর ইম্পর্ট্যান্ট লাইন্স ফ্রম ইম্পর্ট্যান্ট পোয়েমস দিয়ে অপশান 1 এই পোয়েমটার লাইনটা তুলে রাখলে এবং তার পাশে পোয়েমের নাম, এইভাবে একটা লিস্ট আউট করতে পারো, যেটা একসাথে এক জায়গায় থাকলে পরবর্তীকালে দেখতে বা
রিভাইজ করার সময় তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এটার সঠিক উত্তর কী হবে বলো? এটার সঠিক উত্তর হয়ে যাবে টিথোনাস। অর্থাৎ এই কবিতার অংশ, এটা টিথোনাসের অংশ। টিথোনাস আমরা আগেই দেখলাম যে আলফ্রেড লর্ড টেনিসনের লেখা। গোয়িং টু কোশ্চেন নাম্বার 24, হু ইজ দ্য ফ্রেন্ড দ্যাট টেনিসন গ্রিপস ফর ইন ব্রেক ব্রেক ব্রেক? অর্থাৎ ব্রেক 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 বলে টেনিসনের একটা পোয়েম রয়েছে। ওই পোয়েমটা তিনি তার বন্ধুর উদ্দেশ্যে তিনি লিখেছিলেন। এখানে আমাদেরকে বলতে হবে তার এই ফেমাস ফ্রেন্ডের নাম কি? জ্যাক ডসন, আর্থার হলাম, রডরিক র্যান্ডম, রবার্ট ব্রাউনিং। আলফ্রেড লর্ড টেনিসন আসা মানেই তো আর্থার হেনরি হলামের নাম আসবে, সো এখানে অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 25, দ্য ডিউক ইন রবার্ট ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস ওয়াজ দ্য ডিউক অফ হুইচ প্লেস? অর্থাৎ মাই লাস্ট ডাচেস বলে যে পোয়েমটা রয়েছে রবার্ট ব্রাউনিংয়ের, ওয়ান অফ দ্য ফেমাস এক্সাম্পল অফ মনোলগ, ড্রামাটিক মনোলগ, সেখানে যে ডিউক ছিলেন না, ওই ডিউক তিনি কোথাকার ডিউক ছিলেন? ডিউক অফ হারারা, ক্যারারা আর ফেরারা? আচ্ছা, এটা সঠিক উত্তর হবে অপশান 4, তিনি ছিলেন ডিউক অফ ফেরেরা। অর্থাৎ ফেরেরা বলে একটা জায়গা রয়েছে, ওখানকারই তিনি ডিউক ছিলেন। আর ডিউকের ওয়াইফকে কী বলে? ডাচেস বলে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 26, ওয়ান্স অ্যাগেইন বলছে কি যে একটা পোয়েমের লাইন দেওয়া রয়েছে, দেখে নি কী কী। ইন হুইচ পোয়েম অফ W.B. Yeats ডু দ্য ফলোয়িং লাইন অকার? অর্থাৎ নিচের এই লাইনটা কোথা থেকে নেওয়া? টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গায়ার, দ্য ফ্যালকন ক্যানট হিয়ার, দ্য ফ্যালকনার থিংস ফল অ্যাভার, দ্য সেন্টার ক্যানট বি হোল্ড। ওয়াও, খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এই বিখ্যাত লাইনখানা এটা W.B. Yeatsের লেখা দ্য সেকেন্ড কামিং থেকে নেওয়া। এবং তোমরা এখানে লক্ষ্য করো যে দ্য থিংস ফল অ্যাপার্ট, এই যে লাইনের মধ্যে এই অংশটা, এইটা থেকেই কিন্তু চিনুয়া অ্যাচিভে ইনফ্লুয়েন্স হয়ে তিনি তার যে নভেল থিংস ফল অ্যাপার্টের নামখানা রেখেছেন। অর্থাৎ ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন এটা। তার কারণ W.B. Yeatsের দ্য সেকেন্ড কামিং বলে যে পোয়েমটা রয়েছে, ওখানে তিনি এই লাইনটার কথা উল্লেখ করেছেন। এই লাইনের ভেতরে পার্টিকুলার এই অংশ রয়েছে যেখানে থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট বি হোল্ড, এবং এই থিংস ফল অ্যাপার্ট এই জায়গাটা থেকেই চিনুয়া অ্যাচিভে তিনি তার নভেলের নাম রেখেছেন থিংস ফল অ্যাপার্ট। বোঝা গেছে? আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নাম্বার 27, কি বলা রয়েছে? উইথ হুইচ ইন্ডিয়ান পোয়েট ডিড W.B. Yeats এনজয় এ ফাইন রিলেশনশিপ? অর্থাৎ কোশ্চেন নাম্বার 27-এ বলছে W.B. Yeatsের সাথে একজন ইন্ডিয়ান পোয়েটের খুব ভালো বন্ধুত্ব ছিল। কে সেই বন্ধু? বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, R.N. ট্যাগর আর পি স্বামী? এটা সঠিক উত্তর হয়ে যাবে R.N. ট্যাগর, অর্থাৎ রবীন্দ্রনাথ ট্যাগর। এবং তোমরা যারা জানো যে 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নোবেল পুরস্কার পান। এই নোবেল প্রাইজ যে তিনি পেয়েছিলেন এর প্রিফেস, অর্থাৎ সং অফ অফারিংসের যে প্রিফেসটা, গীতাঞ্জলির যে প্রিফেস, ওইটা কিন্তু W.B. Yeats এটা তিনি লিখে দিয়েছিলেন। আর যেহেতু তারা ফ্রেন্ড ছিলেন, অর্থাৎ তাদের মধ্যে একটা খুব ভালো বন্ডিং ছিল, ফ্রেন্ডশিপ ভালো ছিল, তাই এটা বুঝতেই পারছো যেটা সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। যাচ্ছি কোশ্চেন নাম্বার 28, ইন হুইচ পোয়েম W.B. Yeats ডু দ্য ফলোয়িং লাইন্স অকার? অর্থাৎ আবার একই রকমভাবে একটা কবিতার অংশ দিয়েছে, ওটা কোন কবিতার লাইন? দিস আদার ম্যান আই হ্যাড ড্রিমড আ ড্রাঙ্কেন ভেইন গ্লোরিয়াস লট, হি হ্যাড ডান মোস্ট বিটার রং টু সাম হু আর নিয়ার মাই হার্ট। কোথাকার লাইন এটা? ইস্টার 1916, দ্য সেকেন্ড কামিং, সেলিং টু বাইজেন্টিয়াম অর লিডা অ্যান্ড সোয়ান? এটা কিন্তু ইস্টার 1916-এর লাইন এবং W.B. Yeatsের লেখা ইস্টার 1916-এর লাইন। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান 1। যাচ্ছি নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ক্যান্ডিডাস হাজব্যান্ডস ইন সস প্লে? যে বিষয়ের লেখা ক্যান্ডিডা, এবং সেখানে ক্যান্ডিডা বলে যে চরিত্র রয়েছে, ওর হাজব্যান্ডের নাম কি সেটা আমাদেরকে বলতে হবে। ইউজেন মার্চব্যাঙ্কস, জেমস মরেল, রেভারেন্ট আলেকজান্ডার হিল আর মিস্টার বার্জেস? এটা সঠিক উত্তর হবে জেমস মরেল, সো অপশন 2 ইজ রাইট হেয়ার। যাচ্ছি কোশ্চেন নাম্বার 30, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ G.B. Shaw's ক্যান্ডিডা? G.B. Shaw's যে ক্যান্ডিডা ওইটার মেইন থিম কি? লাভ অলওয়েজ ট্রায়াম্পস,
one should not secretly fall in love with one's secretary, Morel was a fool, a woman must make a choice between two men in her life. আচ্ছা, জি বিষয়ের যে ক্যান্ডিডা ওইটাতে মেন থিম কী, অর্থাৎ মুখ্য বিষয়বস্তু কী সেটা আমাদেরকে বলতে হবে। 4টে অপশান আমি তোমাদের জন্য পড়লাম, আর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 4, আ ওম্যান মাস্ট মেক আ চয়েস বিটুইন টু ম্যান ইন হার লাইফ। ওকে, অর্থাৎ একজন মহিলাকে দুজন পুরুষের মধ্য থেকে তার জীবনের সঠিক ডিসিশন নেওয়ার জন্য সবসময় দুজন পুরুষের কাছ থেকে সঠিক ডিসিশন নিয়ে চলতে হবে। এটাই ছিল জি বিষয়ের ক্যান্ডিডেট মেন থিম। গোয়িং টু কোশ্চেন নম্বর 31, শ হ্যাজ হিমসেলফ রিটেন দ্য ক্যান্ডিডা ইন আ কাউন্টার পয়েন্ট টু। আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে ক্যান্ডিডা বলে যে ওয়ার্কসটা জি বিষয় লিখেছিলেন ওটা তিনি কোন ওয়ার্কসের কাউন্টার পয়েন্ট হিসেবে লিখেছিলেন। ওকে, তার মানে কোন ওয়ার্কসের বিপরীতে এটা লিখেছেন। ইবসেনের ডলস হাউস, গ্লাস উর্দিস জাস্টিস, গার্লস উর্দিস স্ট্রাইফ আর ইবসেনস গোস্ট। এটা সঠিক উত্তর হয়ে যাবে ইবসেন্সের ডলস হাউস রয়েছে, ওই ডলস হাউসের কাউন্টার পয়েন্ট অর্থাৎ তার এগেনস্টে জি বি শ ক্যান্ডিডা লিখেছিলেন। ওকে, হেনরি গিবসন একজন নরওয়ের প্লেরাইট, তার লেখা ডলস হাউস থেকে ডলস হাউসের কাউন্টার পয়েন্টে ক্যান্ডিডা লেখা। যাচ্ছি কোশ্চেন নম্বর 32, ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট কোশ্চেন ওয়ান্স এগেইন। ইন হুইচ ইয়ার ওয়াজ জন অসবর্ন লুক ব্যাক ইন অ্যাঙ্গার ফার্স্ট পারফর্মড। অর্থাৎ প্রথম কত সালে লুক ব্যাক ইন অ্যাঙ্গার পারফর্ম করা হয়েছিল? 1966, 1956, 1957, 1960। এই যে লুক ব্যাক ইন অ্যাঙ্গার, এটা কী ধরনের প্লে? এটা হচ্ছে এক ধরনের কিচেন সিঙ্ক প্লে, তাই না? আর এটা সঠিক উত্তর হবে, অর্থাৎ প্রথম কত সালে এটা পারফর্ম করা হয়েছিল? 1956-এ। অপশান 2 হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 32, হু ইজ অ্যালিসন ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার। অর্থাৎ লুক ব্যাক ইন অ্যাঙ্গারে অ্যালিসন বলে যে চরিত্রটা রয়েছে ওকে দেখে নিই, অপশানেরগুলো দেখে নিই। জিমি পটার্স ওয়াইফ, ওকে জিমি পটারের ওয়াইফ। জিমি পটার্স মাদার, ওকে জিমি পটারের মা। জিমি পটার্স সিস্টার আর জিমি পটার্স গার্লফ্রেন্ড। অ্যালিসন পটার যে ছিল ওকে। তো তোমরা যদি কেউ লুক ব্যাক ইন অ্যাঙ্গার এই প্লেটা পড়ে থাকো তাহলে ওখানে এক চরিত্রগুলো দেখতে পাবে যে জিমি পটার রয়েছে, অ্যালিসন পটার রয়েছে, আর জিমি পটারের ওয়াইফ গিয়েছিল অ্যালিসন পটার। সো অপশান 1 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নম্বর 34, হোয়াট ওয়াজ দ্য নেম অফ জিমি পটার্স ফ্রেন্ড হু শেয়ার্ড হিজ লজিংস উইথ হিম। অর্থাৎ জিমি পটারের বন্ধুর নাম কি যে তাদের সাথে থাকতে কিন্তু তাদের ওই আস্তানায় এসেছিল? স্কিপ, ক্লিফ, রিক আর পল। ক্লিপ বলে জিমি পটারের এক ফ্রেন্ড ছিল যে জিমি পটারের সাথে থাকতে অর্থাৎ লজিং শেয়ার করেছিল, তার যে থাকার জিনিসপত্র তাদের সাথে শেয়ার করেছিল। সো অপশান 2 এখানে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 35, টু হুইচ সোশ্যাল ক্লাস ডিড জিমি পটার বিলং। অর্থাৎ জিমি পটারের সোশ্যাল ক্লাস, অর্থাৎ জিমি পটার কী ধরনের ক্লাস থেকে বিলং করতো? আপার ক্লাস, মিডল ক্লাস, আপার মিডল ক্লাস অর ওয়ার্কিং ক্লাস। এই কিচেন সিঙ্ক ড্রামার একটা ফেমাস, এগুলোকে কেন কিচেন সিঙ্ক ড্রামা বলা হয়? কারণ আমরা দেখেছি ওখানকার যে মেন প্রোটাগনিস্ট বা মুখ্য চরিত্র ও সবসময় ওয়ার্কিং ক্লাসকে রিপ্রেজেন্টেটিভ হতে হবে, আর জিমি পটার ও তো ওয়ার্কিং ক্লাসের বিলং করছে না, আর সেই জন্যই তো এখানে তার সাথে অ্যালিসন পটারের অর্থাৎ তার ওয়াইফের সবসময় একটা খুনসুটি লেগেই রয়েছে। হ্যাঁ, আর তো এই থিম নিয়েই তো মেনলি লুক ব্যাক ইন অ্যাঙ্গারটা লেখা, যেটা ওই সময়কার একটা অ্যাংরি ইয়াং ম্যান মুভমেন্টকে দেখাচ্ছে বা ডিসক্রাইব করছে। তাই জিমি পটার মেনলি বিলং করছে ওয়ার্কিং ক্লাস থেকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 36, হু আটার্স দ্য ফলোয়িং লাইন ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি পরপর কিছুগুলো প্রশ্ন লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে দিয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট এগুলো। তো বলছে কি যে এখানে আমরা নিচে একটা লাইন দেখব, ওইটা লুক ব্যাক ইন অ্যাঙ্গারে কে বলেছে? ইউ আর হার্ড বিকজ এভরিথিংস চেঞ্জড অ্যান্ড জিমি ইজ হার্ড বিকজ এভরিথিং স্টেইড দ্য সেম। অর্থাৎ এই যে লাইনটা,
ইউ আর হার্ট বিকজ এভরিথিংস চেঞ্জড অ্যান্ড জিমি ইজ হার্ট বিকজ এভরিথিং স্টেট অ্যাট দ্য সেম। কে বলেছে এই লাইনটা? অ্যালিসন বলেছে, হেলেনা বলেছে, না কোল রেডফ্রেন অর ক্লিফ? এটা কে বলেছে? আচ্ছা, এটা সঠিক উত্তর তোমরা যদি কেউ জানো আমাকে জানিও। ওকে, আমি এটাকে স্কিপ করছি আপাতত। আচ্ছা, এরপর থেকে আমরা কিছুগুলো প্রশ্ন পাবো 37, কোশ্চেন নম্বর 37 থেকে। ফর ইউর পারপাস, তোমাদের সুবিধার জন্যই। তো তোমাদের এই ধরনের প্রশ্ন সাধারণত আর এখন এরকম আসে না, তো আমরা শুধু তোমাদেরকে এর উত্তরগুলো বলে দিচ্ছি। তোমরা পারলে এই কম্প্রিহেনশন বা এই প্যাসেজটা আর পড়ে নিতে পারো। এখানে যেরকম বলছে কি যে হু রোড দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড ইন হুইচ এসে, তো এখানে একটা এসের একটা পার্টিকুলার পোর্শন তুলে দিয়েছে, আমাদেরকে বলতে হবে যে এই পার্টিকুলার এসের এই যে কোটেড প্যাসেজটা এটা কোন পোয়েম, অর্থাৎ কোন এসের লাইন। আচ্ছা, প্রথমেই বলেছে সো অ্যাম্বিশাস ম্যান ইফ দে ফাইন্ড দ্য ওয়ে ওপেন ফর দেয়ার রাইজিং অ্যান্ড স্টিল গেট ফরওয়ার্ড দে আর রাদার বিজি দেন ডেঞ্জারাস, but if they be checked in their desires, they become secretly discontent and look upon man and matters with an evil eye, and are best pleased when the things go backward, which is the worst property in a servant of a prince or a state. আচ্ছা, এই লাইনটা কোথাকার লাইন? সোজা সবটা প্রশ্ন। এটা সঠিক উত্তর হবে বেকনের অফ অ্যাম্বিশন। তোমরা যারা বেকনকে মোটামুটি করে পড়েছো বা বেকনের অফ স্টাডিজ পড়েছো, অফ স্টাডিজ অফ ফ্রেন্ডশিপ পড়েছো, তারা জানবে। তো এটা সেরকম অফ অ্যাম্বিশন যেটা বেকন লিখেছিলেন, ওটা ওখানকারই একটা লাইন। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 38 বলছে যে সেরকম একই রকমভাবে আবার একটা কোটেড লাইন এসে থেকে তুলে দেওয়া রয়েছে, তোমরা এটা পড়ে নিও। আর আমি শুধু অপশানটা সঠিক অপশানটা বলে দিচ্ছি, এটা অফ স্টাডিজের একটা লাইন। ওকে, যাচ্ছি নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 39। এটা অফ ট্রাভেল থেকে নেওয়া। কোশ্চেন নম্বর 40, এটা নেওয়া হয়েছে অ্যাডিসন, অর্থাৎ জোসেফ অ্যাডিসনের যে প্যাম্পলেটগুলো তিনি সেই সময় লিখতেন ওখান থেকে। কোশ্চেন নম্বর 41, as Sir Roger is landlord in the whole congregation. আচ্ছা, স্যার রজার কার? স্যার রজার। কোশ্চেন নম্বর 41, আচ্ছা আমরা এখানে কোশ্চেন নম্বর 41-এর সঠিক উত্তরটা আমাদের ঠিক জানা নেই, তো আমরা এটা স্কিপ করছি। যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নম্বর 42। কোশ্চেন নম্বর 42 এটাও আমরা স্কিপ করব। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 43, এটাও স্কিপ করছি আমরা। নেক্সট কোশ্চেন নম্বর 44, হু রোড দ্য ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপড অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইড? অর্থাৎ দ্য ট্রেজার আইল্যান্ড তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, ভিক্টোরিয়ান পোয়েটেনি কিন্তু। ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপড এবং দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইট, এই ওয়ার্কসগুলো কার লেখা? রবার্ট লুইস স্টিভেনসন, ওয়াল্টার স্কট, ফেলিসিয়া হিমেন্স, টমাস হার্ডি। এগুলো লিখেছেন কে? রবার্ট লুইস স্টিভেনসন। এই যে দ্য ট্রেজার আইল্যান্ড, ওকে, দ্য ট্রেজার আইল্যান্ডের লেখক। দ্য ট্রেজার আইল্যান্ড আমাদের যারা চিলড্রেন লিটারেচার পড়েছি মেনলি, যেমন ধরো হ্যারি পটার বা লুইস ক্যারলের থ্রু দ্য লুকিং গ্লাস, ওকে, সেরকম কিডন্যাপড, দ্য ট্রেজার আইল্যান্ড, এগুলো কিন্তু রবার্ট লুইস স্টিভেনসন লিখেছেন স্টুডেন্ট অর্থাৎ চাইল্ডদের উদ্দেশ্যে, অর্থাৎ শিশু সাহিত্যের জন্য। ওকে, যাচ্ছি নেক্সট কোশ্চেন নম্বর 45। ওয়ান্স অ্যাগেন আমরা এগুলোকে স্কিপ করছি, এগুলো একটা বড় প্রশ্ন যেগুলো তোমাদের পক্ষে, এগুলো সাধারণত আপাতত এইসব প্রশ্নের উত্তর না জানলেও চলবে, বা এই কম্প্রিহেন্ড করে প্যাসেজ এখন আর আপাতত আসে না। যাচ্ছি কোশ্চেন নম্বর 46, ওটাকে আমরা স্কিপ করছি। কোশ্চেন নম্বর 46, কোশ্চেন নম্বর 47। আচ্ছা, এইখান থেকে আমরা একটু লক্ষ্য করি। কোশ্চেন নম্বর 47 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েটলি,
আচ্ছা, আমরা আগে পড়ি। অ্যান্ড ডেস ইজ আ লেংদি ন্যারেটিভ পোয়েম। তো এটা এক ধরনের লেংদি ন্যারেটিভ পোয়েম হতে হবে, অর্ডিনারিলি কনসার্নিং আ সিরিয়াস সাবজেক্ট, যেখানে সাধারণত আলোচনা করা থাকবে একটা খুব সিরিয়াস ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করা থাকবে, কন্টেনিং ডিটেলস অফ হিরোইক ডিডস, যেখানে হিরোইক অর্থাৎ বীরত্বপূর্ণ কোনো কাজকর্ম থাকবে, অ্যান্ড ইভেন্টস সিগনিফিক্যান্ট টু দ্য কালচারাল অর নেশন। এবং সেই গল্পের মধ্যে বা স্টোরির মধ্যে আমরা দেখব কোনো একটা দেশের কালচারাল ব্যাপার স্যাপার কিন্তু উল্লেখ করা থাকবে। তো এইটা কোন জনরা পড়তে গেলে আমরা এই রকম ডেসক্রিপশন পেতে পারি যে ন্যারেটিভটা খুব বিশাল ন্যারেটিভ হবে, সিরিয়াস ব্যাপার স্যাপার নিয়ে আলোচিত হবে, হিরোইক ডিডস অর্থাৎ সেখানে যে হিরো থাকবে তার বীরত্বের কথা বলার থাকবে, এবং সেই সাথে সাথে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার কাহিনী সম্পর্কে কিছু বর্ণনা করা থাকবে। এপিক, ওট, ট্র্যাজেডি অর কমেডি। ট্র্যাজেডিতে সাধারণত কী হয় আমরা লক্ষ্য করলে দেখি ট্র্যাজেডিতে একজন হিরো থাকবে যার কিছু এরর অফ জাজমেন্ট হবে, ভুলভাল কিছু ডিসিশনের জন্য তার ডাউনফল লক্ষ্য করব, তাহলে তো ট্র্যাজেডি হবে না। কমেডিতে মেইনলি হাসির খোরাক সৃষ্টি হবে। ওডে কি হয়, ওডে সিরিয়াস ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করা হয়, কিন্তু ওটা এক ধরনের পোয়েম। তাহলে এখানে সঠিক উত্তর হবে এপিক বা মহাকাব্য। আশা করি বোঝা গেছে। এই এপিক বলে যে ঝর্ণা বা মহাকাব্য, তোমরা লক্ষ্য করবে রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি, এগুলোতে কী লক্ষ্য করবে যে দেখো এগুলো ন্যারেটিভ পোয়েম, অর্থাৎ বর্ণনা করা হয়, বিভিন্ন স্টোরি বর্ণিত হচ্ছে সিরিয়াস ব্যাপার স্যাপার নিয়ে, তাই না? এই মহাকাব্যগুলো, তাই না, একটা কঠিন একটা সিরিয়াস ব্যাপার স্যাপার থাকে, একটা বিভিন্ন দ্বন্দ্ব লড়াই চলতে থাকে, এবং বহুদিনের ব্যাপার স্যাপার, একটা লং একটা মানে অনেক দিনের একটা ঘটনা নিয়েই মেনলি এরকম একটা সিরিয়াস ব্যাপার স্যাপার, অর্থাৎ এইভাবেই একটা এপিক সাধারণত লেখা হয়, যেখানে হিরোইক ডিডস, যেমন ধরো ওডিসি, আমরা যদি লক্ষ্য করি ওডিসি, ইলিয়াড, ইনিট, যে মেন মুখ্য চরিত্র যারা রয়েছে রাম লক্ষণ, তাই না? তো এইরকম যে মহাকাব্যগুলো রয়েছে ওখানকার যে তাদের যে বীরত্ব, যে মেইন প্রোটাগনিস্ট, তাদের বীরত্বকে লক্ষ্য করেছি। এছাড়া কালচারাল নেশনকে রিপ্রেজেন্ট করে তারা, তাই না? তাহলে এপিক বা মহাকাব্য সাধারণত আমরা যখন পড়ি তখন আমরা এই সমস্ত ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখে থাকি। তাই অপশান 1 হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি কোশ্চেন নম্বর 48। হু অ্যামং দ্য ফলোয়িং অথর ডিড নট রাইট অ্যান এপিক? অর্থাৎ এনাদের মধ্যে কে কোনো এপিক লেখেননি। রিমেম্বার এই জায়গাটায় বলেছে ডিড নট, তাই না? তাহলে এনাদের মধ্যে কে কখনো কোনো এপিক লেখেননি? হোমার, ভার্জিল, দান্তে আর শেক্সপিয়ার। আচ্ছা, হোমার কি লিখেছেন? ইলিয়াড অ্যান্ড ওডিসি। ভার্জিল লিখেছেন ইনিট। দান্তে লিখেছেন কি? ইনফার্নো। এগুলো প্রত্যেকটাই এক একটা করে এপিকের এক্সাম্পল। বাট উইলিয়াম শেক্সপিয়ার নেভার রোট অ্যান এপিক। তিনি কোনো এপিক লেখেননি। উপরন্তু তিনি কি লিখেছেন? তাঁর লেখা সেগুলো সবই হচ্ছে প্লে। তিনি সব প্লে লিখেছেন। মার্চেন্ট অফ ভেনিস, ম্যাকবেথ, হ্যামলেট, ওথেলো, রোমিও অ্যান্ড জুলিয়েট, তাই না, জুলিয়াস সিজার, এগুলো সবই প্লেয়ের এক্সাম্পল। যাচ্ছি কোশ্চেন নম্বর 49। আচ্ছা, কশাসলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আবার আমাদেরকে ওই রকম একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, আমাদেরকে পড়ে বুঝতে হবে কি না। অ্যান্ড ডেস ইজ আ mournful, melancholic, plaintive poem, especially a funeral song or a lament for the dead. তাহলে আমি কিন্তু এই জিনিসটাই আগে আলফ্রেড লর্ড টেনিসনকে নিয়ে যখন আমি আলোচনা করছিলাম, আমি তোমাদেরকে বলেছি যে এটার উত্তর সঠিক কী হবে তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে। এটা কি কি বলো দেখি, আমি কিন্তু এটা আগেই আলোচনা করেছিলাম ওখানে। অ্যান্ড ডেস ইজ এ mournful, অর্থাৎ যেখানে আমাদেরকে এখানে 4টে অপশন থেকে বাঁচতে হবে এমন এক ধরনের জনরা যেখানে সাধারণত কেউ কান্নাকাটি করছে, যে এখন তার মেলানকোলিক মুড রয়েছে, তার যে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান সে হয়তো মারা গেছে। তাহলে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান যখন মারা যায়, তাকে উদ্দেশ্য করে যখন কোনো ওয়ার্কস লেখা হয়, ওটা কিসের এক্সাম্পল? এলিজি, ওড, পোয়েম আর সনেট। এটা সঠিক উত্তর হয়ে যাবে এলিজি, তাই না? এলিজি ইজ এ mournful poem. So option 1 is right here. যাচ্ছি কোশ্চেন নম্বর 50. ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। একই রকমভাবে আমরা আগে ভালো করে কি বলতে চাইছে দেখি। আ ক্লাসিক ড্যাশ ইজ স্ট্রাকচার্ড ইন 3 মেজর পার্টস, অর্থাৎ 3টে মুখ্য ভাগে ভাগ করা রয়েছে এই জনরাটা। কি কি?
দ্য স্ট্রোফি অর্থাৎ স্ট্রোফি বলে একটা পার্ট রয়েছে, দ্য অ্যান্টিস্ট্রোফি অর্থাৎ অ্যান্টিস্ট্রোফি বলে একটা পার্ট রয়েছে, এবং দ্য ইপট এবং ইপট বলে একটা পার্ট রয়েছে। তাহলে কোন বিখ্যাত জনরা বা ফর্মকে আমরা যদি পড়ি তাহলে লক্ষ্য করব ওর মধ্যে স্ট্রফি, অ্যান্টিস্ট্রফি এবং ইপট বলে তিনখানা পার্ট রয়েছে। কি এটা এপিক না ওড না লিরিক না ড্রামাটিক মনোলগ? ড্রামাটিক মনোলগ তো এখানে হবে না। এবারে আসছে লিরিক, এপিক আর ওড। এপিক আমরা অলরেডি আলোচনা করেছি, এপিক হবে না। লিরিক হচ্ছে কি এক ধরনের লিরিক্যাল পোয়েম, এটাও হবে না। কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ওড। ওড বলে যে পোয়েমের ফর্ম রয়েছে ওখানে আমরা ওডের মধ্যে কিন্তু আমরা তিনটে ভাগ দেখতে পাই, দ্য স্ট্রফি, দ্য অ্যান্টিস্ট্রফি এবং দ্য ইপট। তাহলে তোমাদের এমনি প্রশ্নই আসতে পারে যে অ্যান্টিস্ট্রফি, স্ট্রফি এবং ইপট এটা কোন ফর্মের বা কোন লিটারারি ফর্মে আমরা এই পার্টগুলো দেখতে পাই। তাহলে তোমরা সোজা সাপটা উত্তর দিও যে আমরা ওডে এটা দেখতে পাই। বোঝা গেছে? যাচ্ছি কোশ্চেন নাম্বার 51। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? তাহলে এর মধ্যে ইনকারেক্ট স্টেটমেন্ট আমাদেরকে বলতে হবে। লিরিক পোয়েট্রি ইজ এ ফর্ম অফ পোয়েট্রি দ্যাট এক্সপ্রেসেস এ সাবজেক্টিভ পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। অর্থাৎ লিরিক পোয়েট্রি যেটা রয়েছে ওখানে আমরা একটা সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ দেখতে পাই। লিরিক ফর্ম দ্য গ্রিক ল্যাঙ্গুয়েজ আর সাং এ সং সাং উইথ এ লায়ার। অর্থাৎ লিরিক যে পোয়েমটা রয়েছে ওটা লায়ারের সাথে সাথে গাওয়া হয়। লায়ার হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, তো ওই লায়ার বাজিয়ে বাজিয়ে সাধারণত লিরিকটাকে গাওয়া হয়। আচ্ছা, লিরিক দ্য কম্পোজিশন ইন ভার্স হুইচ ইজ সাং টু আ মেলানকোলি টু কনস্টিটিউট এ সং। তো কোনো মেলোডি বা মেলোডিফুল কোনো সং গাওয়ার সময় লিরিক গাওয়া হয়। আর লিরিক ইজ এ ক্লাসিফিকেশন অফ ভয়েসেস। তো আমাদেরকে এখানে লক্ষ্য করতে হবে যেটা কোনটা ইনকারেক্ট চেয়েছে, তো কোনটা ঠিক নয়। আমরা যেটা বুঝতে পারছি এখানে সেটা হচ্ছে গিয়ে অপশান 1, অপশান 2 অ্যান্ড অপশান 3 এগুলো সবগুলোই কিন্তু ঠিক, অর্থাৎ এগুলো কিন্তু সবগুলোই লিরিকের ক্যারেক্টারিস্টিক্স। বাট অপশান 4 এই যে লিরিক ইজ এ ক্লাসিফিকেশন অফ ভয়েস, এটা তো ভয়েসের ক্লাসিফিকেশন নয়, তাই অপশান 4 এখানে হয়ে যাবে ভুল, আর এটাই এখানকার সঠিক উত্তর। বোঝা গেছে? যাচ্ছি কোশ্চেন নাম্বার 52। আ সনেট ইজ আ পোয়েম অফ। তাহলে এই যে সনেট এটা কী ধরনের পোয়েম? আ পোয়েম অফ 40 লাইন, 60 লাইন, 12 লাইন আর 18 লাইন্স। খুব ইজি এটা, 14 লাইনের যে পোয়েম রয়েছে ওটাকে আমরা সাধারণত সনেট বলে থাকি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 53। অ্যান ইংলিশ অর এ শেক্সপিয়ারিয়ান সনেট, অর্থাৎ শেক্সপিয়ারিয়ান সনেট এন্ডস উইথ, কীভাবে এন্ড হয় বা শেষ হয় কী করে? 10 syllables, iambic pentameter, an alexandrine or a couplet. তো শেক্সপিয়ারিয়ান সনেট shall I compare thee to a summer's day, তাই না? লেট মি নট টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস। এই যে শেক্সপিয়ারিয়ান সনেটগুলো রয়েছে ওগুলো পড়লে তোমরা লক্ষ্য করবে যে ওগুলো শেষ হচ্ছে কী করে? ওগুলো শেষ হচ্ছে দুটো কাপলেট দিয়ে, তাই না? সনেটগুলো কীরকম লেখা হয় যে প্রথমের 8 লাইন থাকছে এবং শেষে 6 লাইন। প্রথম 8 লাইনকে বলছে অক্টেট, শেষ 6 লাইনকে বলছে সিস্টেট। সেই 6 লাইনের মধ্যে লাস্ট যে 2 লাইন থাকছে ওটাকে বলা হয় কাপলেট। আর পুরো সনেটের মধ্যে এই শেষ 2 লাইন হচ্ছে কি মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন। কেন না এই লাইন দুটোর মাধ্যমেই কবি কী করেন বা পোয়েট কী করেন, তিনি তার যে কনফ্লিক্টটা, অর্থাৎ পোয়েমের মাধ্যমে তিনি যে কনফ্লিক্টটার সৃষ্টি করেছেন ওটাকে তিনি রিজলভ করার চেষ্টা করেন বা একটা আলটিমেট রেজাল্ট দেওয়ার চেষ্টা করেন, তাই না? তো আশা করি বোঝা গেল, অপশান 4 হয়ে যাবে সঠিক উত্তর। অ্যান ইংলিশ আর আ শেক্সপিয়ারিয়ান সনেট এন্ডস উইথ আ কাপলেট। আশা করি মনে থাকবে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 54। দ্য ফার্স্ট নোন সনেট ইন ইংলিশ ওয়ার রিটেন বাই। তো প্রথম লেখা সনেট কারা লিখেছিলেন? শেক্সপিয়ার অ্যান্ড স্পেন্সার, ডান অ্যান্ড মিল্টন, এডনা ভিনসেন্ট সেন্ট মিলারি অ্যান্ড হেনরি হাওয়ার্ড, অর হোয়াইট অ্যান্ড সারে। টমাস ওয়েট এবং আর্ল অফ সারে
এনারাই কিন্তু প্রথম ইংলিশ সনেটটাকে ইংল্যান্ডে নিয়ে এসেছিলেন। ওকে, মনে রেখো। তো অপশান 4 হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি কোশ্চেন নম্বর 55। কোশ্চেন নম্বর 55-এ বলছে কি যে হুইচ অফ দ্য ফলোয়িং ফিচার্স মেনশন বিলো ইজ নট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ড্রামাটিক মনোলগ। তো এখানে চারটে পরপর অপশানস দিয়েছে, যেগুলো থেকে আমাদেরকে বলতে হবে যে এর মধ্যে কোনটা ড্রামাটিক মনোলগের এক্সাম্পল বা ক্যারেক্টারিস্টিক্স নয়। ওকে, তোমরা এই জায়গাটা দেখো যে নট বলেছে, তার মানে এখানে চারটে অপশান রয়েছে, তার ভেতরে তিনটে অপশান কিন্তু ড্রামাটিক মনোলগকে ডিসক্রাইব করবে, কিন্তু একটা অপশান থাকবে যেটা ভুল বলা থাকবে। তো আমাদেরকে ওই ভুলটাই চুজ করতে হবে। এখানে আমরা দেখিনি কী কী রয়েছে। আ সিঙ্গেল পার্সন হু ইজ পার্টিকুলারলি নট দ্য পোয়েট, ইয়েস, আটার্স দ্য স্পিচ দ্যাট মেক্স আপ দ্য হোল অফ দ্য পোয়েম ইন এ স্পেসিফিক সিচুয়েশন অ্যাট এ ক্রিটিক্যাল মুভমেন্ট। হ্যাঁ, একটা সিঙ্গেল পার্সন থাকবে যে কিন্তু কবি নয় বা পোয়েট নয়। আচ্ছা, এটা 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 কিন্তু ড্রামাটিক মনোলগের ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, দিস পার্সন অ্যাড্রেসেস অ্যান্ড ইন্টারাক্টস উইথ ওয়ান অর মোর আদার people, but we know the auditor's presence and what they say and do only from the clues in the discourse of the single speaker. তাহলে বলছে কি ওই যে সিঙ্গেল পার্সন যে থাকবে ও কিন্তু একজনকে অ্যাড্রেস করবে, বা আমাদেরকে, আমরা যারা অডিয়েন্সে থাকবো, আমাদেরকে আমাদের উদ্দেশ্যেই তিনি উদ্দেশ্য করেই তিনি কিছু একটা বলবেন, বা তিনি তার যে মনোলগটা বলবেন। তাহলে এটাও সঠিক উত্তর। দ্য মেইন প্রিন্সিপাল কন্ট্রোলিং দ্য পোয়েটস চয়েস অ্যান্ড ফর্মুলেশন অফ হোয়াট দ্য লিরিক স্পিকার সেজ ইজ টু রিভিল টু দ্য রিডার ইন আ ওয়ে দ্যাট এনহ্যান্সেস ইটস ইন্টারেস্ট, দ্য স্পিকার্স টেম্পারামেন্ট অ্যান্ড ক্যারেক্টার। এটাও হয়ে যাবে সঠিক উত্তর ড্রামাটিক মনোলগকে নিয়ে। বাট দ্য স্পিকার্স ইন্টারাক্টস উইথ আদার ক্যারেক্টার্স অ্যান্ড দে রিপ্লাই ব্যাক টু হিম ডিরেক্টলি টু দ্য পোয়েম ইন ডায়ালগস। এইটা তো নয়। ড্রামাটিক মনোলগ তোমরা যখন পড়বে ওখানে লক্ষ্য করবে যে স্পিকার বা যে ওই পোয়েমটা ডেসক্রাইব করছে ও কিন্তু একটা আননোন অডিয়েন্স বা তার সামনে যে অডিয়েন্স রয়েছে ওদের উদ্দেশ্যে ওই মনোলগটা বলছে, যেখানে কিন্তু স্পিকার তার সামনে কেউ নেই, তাই না? সে এই উদ্দেশ্যে বলছে যে তার কথা কেউ শুনছে। তো তেমনি কিন্তু এই অপশানে কী বলছে, যে স্পিকার ইন্টারাক্টস উইথ আদার ক্যারেক্টার, সে অন্য ক্যারেক্টারদের সাথে কথোপকথন করছে ডায়লগের মাধ্যমে। না, এটা তো হবে না। ড্রামাটিক মনোলগে সিঙ্গেল স্পিকার থাকবে যে অডিয়েন্সের উদ্দেশ্যে তার যে মনোলগ ওইটা ডিসক্রাইব করবে। এটা কখনো কনভারসেশন হবে না বা ডায়লগের মাধ্যমে। তাই অপশান 4 এখানে হয়ে যাবে ভুল। আর যেহেতু নট চেয়েছে তাই এখানে অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, হ্যালো স্টুডেন্টস, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা এখন কোশ্চেন নাম্বার 82-তে রয়েছি। আর আমরা প্রিভিয়াস কোশ্চেন যেটা অ্যাটেম্প্ট করলাম ওটা ছিল 55। তো মাঝের যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য এগুলোকে বাদ দিয়েছি। তো ওইগুলো আননেসেসারি এবং এন্ট্রান্সের পয়েন্ট অফ ভিউ থেকে। তো এই বিএইচইউর এই কোশ্চেন সেট যেটা ওরা করেছিল সেখানে 55 থেকে 82 পর্যন্ত বা 81 কোশ্চেন নাম্বার 81 পর্যন্ত কিছু কম্প্রিহেনশন প্যাসেজ ওরা তুলে দিয়েছিল, যেখানে ওই কম্প্রিহেনশন প্যাসেজটা পড়ে তোমাদেরকে বলতে হতো ওটা কোন টেক্সট বা কোন ওয়ার্কস থেকে নেওয়া ওইটা। তো এরকম কিছু প্রশ্ন ছিল, এবং যেগুলো আমি আর কিছু গ্রামাটিক্যাল প্রশ্ন ছিল যেগুলো তোমাদের এন্ট্রান্সের পয়েন্ট অফ ভিউ থেকে আননেসেসারি, তাই ওগুলোকে আমি বাদ দিয়েছি। তো এই 82 থেকে বাকি 150 কোশ্চেন্স আমরা আজকে আলোচনা করছি। তো ঠিক আছে, বাকি এখান থেকে তোমরা দেখতে থাকো, এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো বলছে কোশ্চেন নাম্বার 82, হু রোড দ্য ফেয়ারি কুইন, অর্থাৎ দ্য ফেয়ারি কুইন বলে যে এপিকটা রয়েছে ওইটা কার লেখা? আব্রাহাম কাউলে, এডমন্ড স্পেন্সার, জন মিল্টন, জিওফ্রে চসার। ডেফিনেটলি এটা এটা এডমন্ড স্পেন্সারের লেখা ফেয়ারি কুইন। আর ফেয়ারি কুইনের সম্পর্কে বিশেষ সামারি জানা দরকার। তো তোমরা ওটা কোনো এই ইউটিউবেই কিছু ভিডিও দেখে নিতে পারো। ঠিক আছে, যাচ্ছি পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 83, হু রোট অ্যাবসোলুম অ্যান্ড অ্যাকিটোফেল। আচ্ছা, এখান থেকে যে কিছু কয়েকটা প্রশ্ন রয়েছে পরপর, কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্কস এবং তাদের অথারের নাম। যেটাই আমরা দেখতে পাচ্ছি যে হু রোট অ্যাবসোলুম অ্যান্ড অ্যাকিটোফেল। অ্যাবসোলুম অ্যান্ড অ্যাকিটোফেলের লেখকের নাম কি? আলেকজান্ডার পোপ, জন ড্রাইডেন, উইলিয়াম ব্লেক আর কপার। এটার সঠিক উত্তর হবে জন ড্রাইডেন, যিনি অ্যাবসোলুম অ্যান্ড অ্যাকিটোফেল লিখেছিলেন।
পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 84, হুইচ ফেমাস ইংলিশ পোয়েট রোট অ্যান এসে অন ক্রিটিসিজম ইন ভার্স? অর্থাৎ এই এসে অন ক্রিটিসিজম এটা ভার্স ফর্মে কোন ইংলিশ পোয়েট লিখেছিলেন? জন ড্রাইডেন, আলেকজান্ডার পোপ, চসার, মিল্টন। এসে অন ক্রিটিসিজম লিখেছেন আলেকজান্ডার পোপ। আচ্ছা, সিমিলারলি এসে এসে ইন ক্রিটিসিজম, আরেকটা ওয়ার্কস রয়েছে এসে ইন ক্রিটিসিজম, ওইটা কার লেখা? এসে ইন ক্রিটিসিজম ম্যাথু আর্নল্ডের লেখা। ওকে, এই দুটো জায়গায় একটু কনফিউশন আসে, তো মনে রেখো এসে অন ক্রিটিসিজম আলেকজান্ডার পোপ, এসে ইন ক্রিটিসিজম ম্যাথু আর্নল্ড। গোয়িং টু কোশ্চেন নাম্বার 85, হু রোড দ্য রেপ অফ দ্য লক অ্যান্ড দ্য ডান্সিয়ার? অর্থাৎ রেপ অফ দ্য লক এবং ডান্সিয়ার এই দুটো ওয়ার্কসের লেখকের নাম কি? বলো, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে রেপ অফ দ্য লক এই বিখ্যাত এপিক, মক এপিকের লেখক হচ্ছেন গিয়ে আলেকজান্ডার পোপ। সো অপশন 2 এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন 86, কোশ্চেন নাম্বার 86, হুইচ ওয়েল নোন পোয়েট রোট অ্যান এসে অন ড্রামাটিক পোয়েজি? কোন বিখ্যাত লেখক এসে অন ড্রামাটিক পোয়েজি লিখেছিলেন? লর্ড হ্যালিফ্যাক্স, ডক্টর জনসন, জন ড্রাইডেন, আলেকজান্ডার পোপ। এটা সঠিক উত্তর হবে অপশন 3, জন ড্রাইডেন। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 87, হুইচ টু ফ্রেন্ডস এডিটেড দ্য ট্যাটলার অ্যান্ড দ্য স্পেকটেটর? অর্থাৎ ট্যাটলার এবং স্পেকটেটর নামের যে দুটো জার্নাল ছিল, এই দুটো জার্নাল কে বা কোন দুজন ফ্রেন্ড, ফ্রেন্ড বলা ভালো হয়, কোন দুজন লিখেছিলেন বা পরিচালনা করতেন? ওয়ার্ডসওয়ার্থ, কোলরিচ, ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিচ, অ্যাডিসন অ্যান্ড স্টিল, স্মলেট অ্যান্ড গোল্ডস্মিথ, হুকার অ্যান্ড ব্রাউন। আচ্ছা, তাহলে তোমরা বলো এটা কি হতে পারে? এটা সঠিক উত্তর হবে স্পেকটেটর এবং টেটলার, অ্যাডিসন এবং স্টিল এই দুজন পরিচালনা করতেন। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 88, হু রোট রবিনসন ক্রুসো? ভেরি সিম্পল, হু রোট রবিনসন ক্রুসো? স্যামুয়েল স্মিথ, ড্যানিয়েল ডিফো, চার্লস ওয়েলেসলি, জন বানিয়ান। এর সঠিক উত্তর হবে ড্যানিয়েল ডিফো, এবং রবিনসন ক্রুসোর পাবলিশিং ইয়ার হচ্ছে 1719। তো হয়ে গেল কোশ্চেন নাম্বার 88। নেক্সট কোশ্চেন 89, আইডেন্টিফাই দ্য বুক দ্যাট জনাথন সুইফট ডিড নট রাইট। এখানে দেখতে হবে ডিড নট বলেছে, হ্যাঁ, অর্থাৎ এই নিচের দেওয়া ওয়ার্কসগুলোর মধ্যে কোনটি জনাথন সুইফটের লেখা নয়? তাহলে দেখি কি কি বলেছে। দ্য টেল অফ এ টাপ, দ্য ব্যাটেল অফ বুকস, গালিভার্স ট্রাভেল, অর লাস্ট ফ্লাইট টু ভেনাস। এবার আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো দ্য টেল অফ এ টাপ, দ্য ব্যাটেল অফ বুকস, গালিভার্স ট্রাভেলস, এগুলো সবই সুইফটের লেখা, কিন্তু দ্য লাস্ট ফ্লাইট টু ভেনাস এটা কিন্তু জনাথন সুইফটের লেখা নয়। আর যেহেতু এটা ডিড নট চেয়েছে, তাই অপশন 4 এখানে হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 90, ফর হোয়াট স্যামুয়েল পেপেইস ইজ ফেমাস ফর? অর্থাৎ স্যামুয়েল পেপেইস বলে একজন লেখক বা রাইটার ছিলেন। ওকে, তো এই স্যামুয়েল পেপিস উনি কিসের জন্য ফেমাস ছিলেন? ফর হিজ নভেলস, হিজ ডায়েরি, হিজ প্লেস, হিজ পোয়েমস। যেমন ইংরেজিতে যদি বলা হয় যে টিএস এলিয়ট, টিএস এলিয়ট কিসের জন্য বিখ্যাত ছিলেন? টিএস এলিয়ট ডেফিনেটলি ফেমাস ছিলেন তার ক্রিটিক্যাল ওয়ার্কসের জন্য, তার পোয়েমের জন্য, তার ড্রামার জন্য। সিমিলারলি শেক্সপিয়ার কিসের জন্য ফেমাস ছিলেন? তার প্লেজের জন্য। স্যামুয়েল পেপিস বলে যে রাইটার আছেন, উনি কিসের জন্য বিখ্যাত ছিলেন? আমাদেরকে এটা বলতে হবে। আচ্ছা, স্যামুয়েল পেপিস এবং জন ইভলিন। ওকে, স্যামুয়েল পেপিস অ্যান্ড জন ইভলিন, তো এরা দুজন ফেমাস ডায়েরিস্ট হিসেবে বিখ্যাত ছিলেন। এবার ডায়েরিস্টদের কাজ কি? ডায়েরিস্টদের কাজ হচ্ছে গিয়ে ডায়েরি লেখা। তো এই স্যামুয়েল পেপিস এবং জন ইভলিন এরা ডায়েরি লেখালেখি করতেন, এবং এই ডায়েরি থেকেই, এই ডায়েরি পড়ে তখনকার দিনে আমরা তাদের ওই সময় তো ধরো কোনো রেকর্ড করে রাখার মতন কোনো ফোন, মোবাইল ফোন বা ভিডিও ক্যামেরা এরকম তো কিছু ছিল না, বাট এই ডায়েরি থেকেই, স্যামুয়েল পেপেজ এবং জন এভলিনের ডায়েরি থেকেই আমরা গ্রেট ফায়ার অফ লন্ডন আর গ্রেট প্লেগ অফ লন্ডন এই সমস্ত যে হিস্টোরিক্যাল ইভেন্টগুলো ঘটেছিল আমরা তাদের ডায়েরি পড়েই কিন্তু
বুঝতে পেরেছি। ওকে, তাহলে স্যামুয়েল পেপিস এবং জন এভলিন কিসের জন্য বিখ্যাত? ডায়েরি লেখার জন্য। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 91, মার্ক দ্য টু প্লেস অফ শেরিডান দ্যাট স্ট্যান্ড আউট অ্যাজ দ্য ফাইনেস্ট এক্সাম্পল অফ দ্য কমেডি অফ ম্যানার্স। অর্থাৎ রিচার্ড বেন্সলি শেরিডান বলে একজন রাইটার ছিলেন, তার লেখা যে কোনো দুটো ওয়ার্কস আমাদেরকে বলতে হবে যেগুলো হচ্ছে গ্রেটেস্ট এক্সাম্পল অফ কমেডি অফ ম্যানার্স। দ্য কেয়ারলেস হাজব্যান্ড অ্যান্ড দ্য নন জুরার, দ্য রাইভেলস অ্যান্ড দ্য স্কুল ফর স্ক্যান্ডাল, আ বোল্ড স্ট্রোক ফর আ ওয়াইফ অ্যান্ড টুম থাম্প, দ্য বিজি বডি অ্যান্ড দ্য কনস্ট্যান্ট কাপল। আচ্ছা, এটার অপশন 2, দ্য রাইভেল এবং দ্য স্কুলস ফর স্ক্যান্ডাল, এই দুটো হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 92, হোয়াট সর্ট অফ নভেল ডিড হোরেস ওয়ালপোল রাইট? এই হোরেস ওয়ালপোল বলে যে লেখকটা ছিলেন, ইনি কি ধরনের লেখালেখি করতেন? গথিক, রোমান্টিক, প্যাট্রিয়টিক, আইডিওটিক? আচ্ছা, হোরেস ওয়ালপোল কিন্তু গথিক নভেল লেখার জন্য ফেমাস ছিলেন। তার লেখা ক্যাসেল অফ অটরান্টো একটা প্রথম গথিক এক্সাম্পলের উদাহরণ। এই গথিক এক্সাম্পল জিনিসটা কি? গথিকটা কি? গথিক হচ্ছে গিয়ে, গথিক নভেল হচ্ছে গিয়ে সেই সমস্ত নভেল, যে সমস্ত নভেলের মধ্যে নভেল পড়লে আমরা ওখানকার একটা হরর সেটিং বুঝতে পারি। হ্যাঁ, কিছু ওল্ড আর্কিটেকচারাল বিভিন্ন ফোর্ট রয়েছে, ডানজিয়ন রয়েছে, ওকে, কিছু ফ্যামিলি কার্স দেখতে পাবো। তো এইরকম থিম নিয়ে গথিক নভেল লেখা। হ্যাঁ, ভুতুড়ে ব্যাপার স্যাপার রয়েছে এই গথিক নভেলের মধ্যে। ওকে, আচ্ছা, এছাড়া আরো কিছু কয়েকজন গথিক রাইটার হলেন ম্যাথিউ গ্রেগরি লুইস, ফ্র্যাঙ্কেনস্টাইন আমরা নাম শুনেছি নিশ্চয়ই, হোরেস ওয়ালপোল, অ্যান র্যাডক্লিফ, এরা সকলেই কিন্তু গথিক নভেলের রাইটার। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 93, ফর নিয়ারলি 50 ইয়ার্স আফটার দ্য ডেথ অফ পোপ, অর্থাৎ পোপ মারা যাওয়ার 50 বছর পরে, হি ওয়াজ দ্য মোস্ট ডমিনেন্ট ফিগার ইন দ্য লিটারেরি লাইফ অফ হিজ ডে ইন ইংল্যান্ড। চুজ দ্য কারেক্ট নেম। রিচার্ডসন, উইলিয়াম মরিস, ওয়ার্ডসওয়ার্থ, ডক্টর জনসন? এটা সঠিক উত্তর হবে ডক্টর জনসন, অপশন 4। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 94, হু রোড দ্য ভিকার অফ ওয়েকফিল্ড? অর্থাৎ ভিকার অফ ওয়েকফিল্ড কার লেখা? মিসেস অ্যান থালে, অলিভার গোল্ডস্মিথ, জেমস বসওয়েল, স্যার হামফ্রে ডেভি? দ্য ভিকার অফ দ্য ওয়েকফিল্ডের লেখক হচ্ছেন অলিভার গোল্ডস্মিথ। ওকে, কোশ্চেন নাম্বার 95, আ ফ্যাট, টাবি, mild looking, smooth cheeked, ruddy faced little man, guiltless of any external graces, this is the man who became the idol of his day. His two novels, Pamela or The Virtue Rewarded and Clarissa Harlowe, are marked by sentimentality and became hugely popular in the early 18th century. Who was this man? একদম মধ্যাকথা যেটা বলতে চাইছে যে প্যামেলা আর ক্লারিসা এই দুটো ওয়ার্কসের লেখকের নাম কি, বা এই দুটো লেখা কে লিখেছেন? স্যামুয়েল রিচার্ডসন, পল বান্টিং, অলিভার গোল্ডস্মিথ, জেমস বসওয়েল? স্যামুয়েল রিচার্ডসনের লেখা পামেলা। সো অপশন 1 এখানে হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 96, হোয়েন দ্য লাইফ অ্যান্ড টাইমস অফ ট্রিস্টান স্যান্ডি ওয়াজ পাবলিশড ইন 1760, Horace Walpole declared that it was the talk of the town and Dr. Johnson took exception to its indecency. Who was this author? অর্থাৎ ট্রিস্টান স্যান্ডির লেখকের নাম কি? একটা ইম্পর্টেন্ট ওয়ার্কস ট্রিস্টান স্যান্ডি, যেটার লেখকের নাম হচ্ছে গিয়ে গ্যারিক লরেন্স টিয়ারেন, টবিয়াস মলেট আর রডরিক র্যান্ডাম। ট্রিস্টান স্যান্ডির লেখক হচ্ছেন লরেন্স টিয়ারেন, অপশন 2 সঠিক উত্তর। Question number 97, mark the novel that Jane Austen did not wrote, অর্থাৎ এখানে দেওয়া অপশনের মধ্যে কোনটা জেন অস্টিনের লেখা নয়? প্রাইড অ্যান্ড প্রেজুডিস, নর্থ্যাঙ্গার অ্যাবি, ম্যানসফিল্ড পার্ক, ম্যারেজ অ্যান্ড ডেস্টিনি? এবার তোমরা নিশ্চয়ই প্রাইড অ্যান্ড প্রেজুডিসের নাম শুনছো, নর্থ্যাঙ্গার অ্যাবি, ম্যানসফিল্ড পার্ক, এগুলো সবগুলোই জেন অস্টিনের লেখা, বাট ম্যারেজ অ্যান্ড ডেস্টিনি এটা জেন অস্টিনের লেখা নয়। সো অপশন 4 এখানে হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 98, identify the tendency that
are associated with romantic poetry. Heightened imaginative tendency, curiosity and the love of beauty, subtle sense of mystery, faithfulness to reality and worldly facts. তো বলছে এই চারটে অপশনের মধ্যে কোনটি রোমান্টিক পোয়েট্রির সাথে লেস অ্যাসোসিয়েটেড। সো অপশন 3 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সাটল সেন্স অফ মিস্ট্রি, এইরকম কোনো ক্যারেক্টারিস্টিক্স রোমান্টিক এজের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 99, দ্য লিরিক্যাল ব্যালেডস ফার্স্ট অ্যাপিয়ার্ড ইন হুইচ ইয়ার? অর্থাৎ লিরিক্যাল ব্যালেডস এটা প্রথম কত সালে অ্যাপিয়ার হয়েছিল? 1869, 1798, 1789, 1802। In the year 1798, the lyrical ballads first appeared. Okay, so option 2 is correct here. Going to 100, question number 100. De Quincey speaks significantly the brooding intensity of his eyes and the burst of anger at the report of evil doings. Coleridge found his humor defective. By which revolution was Wordsworth moved deeply? অর্থাৎ এখানে বলছে যে টমাস ডি কুইন্সি একজন রোমান্টিক এসেইস্ট, তিনি কোন রেভলিউশন থেকে ইম্প্যাক্ট খুব ডিপলি ইম্প্যাক্ট হয়েছিলেন, ডিপলি ইম্প্যাক্টেড হয়েছিলেন? কোন রেভলিউশন থেকে? গ্রিন রেভলিউশন, প্রোটেস্ট্যান্ট রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশন আর সাইলেন্ট রেভলিউশন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন 3, ফ্রেঞ্চ রেভলিউশন, যেটা 1789-এ হয়েছিল। এবং এই 1789-এ ঘটা ফরাসি বিপ্লব সেই সময়কার অনেক রোমান্টিক এজের অথারদেরকে বিশালভাবে ইনফ্লুয়েন্স করেছিলেন, আর সেই ইনফ্লুয়েন্স আমরা তাদের লেখাতে লক্ষ্য করেছি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য পোয়েমস মেনশন বিলো ওয়াজ নট রিটেন বাই কোলরিজ? অর্থাৎ নিচের লেখা কোন ওয়ার্কসের মধ্যে ওয়ার্কসটি কোলরিজের লেখা নয়? কোনটি কোলরিজের লেখা নয়? কুবলা খান, ক্রিস্টাবেল, রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার, ইউথ অ্যান্ড ওল্ড এজ? এটা সঠিক উত্তর হবে ইউথ অ্যান্ড ওল্ড এজ। সো অপশন 4 এখানে হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 102, আইডেন্টিফাই দ্য পোয়েম দ্যাট বাইরন রোট? অর্থাৎ এদের মধ্যে কোন ওয়ার্কসটা বাইরনের লেখা? ডন জুয়ান, ওমেন ইন লাভ, সেজনস, সেন্স অফ লাভ? ডেফিনেটলি অপশন 1 এখানে সঠিক উত্তর, ডন জুয়ান, যেটা বাইরনের লেখা। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 103, আইডেন্টিফাই দ্য পোয়েম দ্যাট পিবি শেলি হ্যাজ নট রিটেন? অর্থাৎ এদের মধ্যে কোন পোয়েম শেলির লেখা নয়? দ্য রিভোল্ট অফ ইসলাম, প্রমিথিয়াস আনবাউন্ড, ওট টু দ্য ওয়েস্ট উইন্ড, ওট টু অ্যানার্কি? এর সঠিক উত্তর হবে অপশন 4, ওট টু অ্যানার্কি, যেটা কিন্তু পিবি শেলির লেখা নয়। কোশ্চেন নম্বর 104, মার্ক দ্য পোয়েম দ্যাট জন কিটস হ্যাজ নট রিটেন? অর্থাৎ এর মধ্যে কোনটা জন কিটসের লেখা পোয়েম নয়? দ্য ইপ অফ সেন্ট লিউক, দ্য ইপ অফ সেন্ট অ্যাগনাস, ওট টু ফ্রান্সিসকা, ওট টু সেন্ট মার্ক? অপশন 3 is right here, ওট টু ফ্রান্সিসকা, it is not written by জন কিটস। সো অপশন 3 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 105, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিটেন বাই কিডস? অর্থাৎ এদের মধ্যে কোনটা কিডসের লেখা নয়? তো আই থিঙ্ক এখানে কোশ্চেনটা মিসপ্রিন্ট হয়েছে, যেটা হবে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিটেন বাই কিডস, অর্থাৎ এটার মধ্যে কোনটা কিডসের লেখা। এবং সেক্ষেত্রে অপশন 1 ওট টু ইমর্টালিটি, অপশন 2 ওট টু সাইকি, ওট টু হিউম্যানিটি, ওট টু দ্য সেশনস? অপশন 2 ওট টু সাইকি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 106, হু রোট দ্য এসে অফ এলিয়া? অর্থাৎ এলিয়া নাম নিয়ে কোন লেখক লিখেছেন? এবং তার লেখা এসেস অফ এলিয়া খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্কস কার? জন রাস্কিন, চার্লস ল্যাম্ব, উইলিয়াম হ্যাজলিট আর টমাস কার্লাইল? সঠিক উত্তর হবে চার্লস ল্যাম্ব। চার্লস ল্যাম্ব কিন্তু এলিয়া নাম ছদ্মনাম ইউজ করে লেখালেখি করতেন, এবং তার লেখা এসেস অফ এলিয়া ইম্পর্টেন্ট কালেকশন অফ এসেস। নেক্সট কোশ্চেন 107, হু রোট দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং অ্যান্ড দ্য নিউ আটলান্টিস?
অর্থাৎ অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং এবং দ্য নিউ আটলান্টিসের লেখকের নাম কি? ফ্রান্সিস বেকন, বেন জনসন, শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো। অপশন 1 ফ্রান্সিস বেকন, এখানে সঠিক উত্তর হবে। তার লেখা দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, নোভাম অর্গানাম, দ্য নিউ আটলান্টিস, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্কস। পরের প্রশ্ন, হু রোড দ্য পিলগ্রিমস প্রোগ্রেস? হু রোড পিলগ্রিমস প্রোগ্রেস? ফ্রান্সিস বেকন, জন বানিয়ান, রিচার্ড স্টিল, জোসেফ অ্যাডিসন। The Pilgrim Progress is written by John Bunyan. Option 2 is right here. পরের প্রশ্ন 109, What is the main features of Milton's poetry? মিল্টনের পোয়েট্রির মেইন ফিচার্স কি ছিল? রোমান্টিসিজম, নিও ক্লাসিসিজম, পিউরিটানিজম অর ট্র্যাজেডি? মিল্টন হচ্ছেন একজন পিউরিটানিজের লেখক এবং তার লেখাতে আমরা মেইনলি দেখতে পাই দ্য ইম্প্যাক্ট অফ আচ্ছা, এখানে সঠিক উত্তর হবে অপশন 3 পিউরিটানিজম। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 110, দ্য কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার। এটা এন্ট্রান্স ফেভারিট টপিক, রিমেম্বার। এই দ্য কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার ইম্পর্ট্যান্ট একটা লেখা, যার লেখকের নাম আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কোলরিচ, টমাস ডি কুইন্সি, অস্কার ওয়াইল্ড আর বাইরন? অপশন 2 ইজ রাইট হিয়ার, টমাস ডি কুইন্সির লেখা দ্য কনফেশন অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার আর দ্য নকিং অ্যাট দ্য গেট অফ ম্যাকবেথ, এগুলো সবই টমাস ডি কুইন্সির লেখা। আর এই টমাস ডি কুইন্সি হচ্ছেন গিয়ে রোমান্টিক এজের একজন ফেমাস এসেইস্ট। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ ওয়াল্টার প্যাটার্স পজিশন ইন আর্ট? ওকে, হি স্টুড ফর অল সোশ্যাল ক্রিটিসিজম, হি সাপোর্টেড আর্ট ফর আর্টস সেক, হি ওয়ান্টেড আর্ট টু সার্ভ রিলিজিয়াস এন্ড, হি সাপোর্টেড ফেমিনিজম অ্যান্ড ক্যাথলিসিজম? আচ্ছা, সঠিক উত্তর হবে অপশন 2, হি সাপোর্টেড আর্ট ফর আর্টস সেক। ওকে, তো ওয়াল্টার প্যাটার যিনি অ্যাস্থেটিসিজম এর সাথে যুক্ত ছিলেন এবং তার এই কনসেপ্ট আর্ট ফর আর্টস সেক খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 112, ইন হুইচ ম্যাগাজিন ডিড চার্লস ল্যাম্ব পাবলিশড হিজ এসেস? অর্থাৎ নিচের কোন ম্যাগাজিনে চার্লস ল্যাম্ব তার এসেগুলো পাবলিশ করতেন? ব্ল্যাকউড ম্যাগাজিন, লন্ডন ম্যাগাজিন, এডিনবরা রিভিউ অর ফ্রেশার্স ম্যাগাজিন? সঠিক উত্তর হবে লন্ডন ম্যাগাজিন। নেক্সট কোশ্চেন 113, হোয়াট ওয়াজ ম্যারি উলস্টনক্রাফটস মেইন কনসার্ন বিহাইন্ড রাইটিং? তো ম্যারি উলস্টনক্রাফটের প্রধান মেইন কনসার্ন কি ছিল তার লেখার পেছনে? রিলিজিয়ান, ওম্যান, পোয়েট্রি অ্যান্ড ড্রামা? অবশ্যই এটা সঠিক উত্তর হবে ওম্যান, কারণ তার লেখা ভিন্ডিকেশন অন দ্য রাইটস অফ উইমেন, এই সমস্ত ওয়ার্কস তিনি উইমেন রাইটস নিয়ে তিনি কথা বলতেন। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 114, অফ হুইচ ইংলিশ রুলার লর্ড টেনিসন দ্য পোয়েট লরেট? অর্থাৎ লর্ড টেনিসন তিনি কোন কিং বা কুইনের সময় পোয়েট লরেট হয়েছিলেন? জর্জ দ্য থার্ড, কুইন ভিক্টোরিয়া, হেনরি দ্য এইট, কুইন এলিজাবেথ? এর সঠিক উত্তর হবে কুইন ভিক্টোরিয়া। গোয়িং টু কোশ্চেন নাম্বার 115, হোয়াট ওয়াজ রবার্ট ব্রাউনিংস ওয়াইফ নেম? অর্থাৎ রবার্ট ব্রাউনিং এর স্ত্রীর নাম কি? রবার্ট ব্রাউনিং এর স্ত্রীর নাম এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। সো অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, টু হুইচ স্কুল অফ আর্ট ডিড ডান্টে গ্যাব্রিয়েল রোসেটি বিলং? অর্থাৎ ডান্টে গ্যাব্রিয়েল রোসেটি কোন ধরনের স্কুল? আচ্ছা, এখানে স্কুল বলতে কিন্তু কোনো পার্টিকুলার স্কুল নয়, এটা স্কুল বলতে বলা হয় কয়েকজন মেম্বার তারা একসাথে এক ধরনের মুভমেন্ট যখন গ্যাদার করেন, অর্থাৎ মুভমেন্ট ফর্মুলেট করেন, তখন সেই সময় এগুলোকে একটা স্কুল হিসেবে মনে করা হতো। যেমন ইমাজিস্ট পোয়েট অফ স্কুল, সিম্বলিস্ট, প্রিরাফেলাইট। তেমনি ডান্টে গ্যাব্রিয়েল রোসেটি, এরা ডান্টে গ্যাব্রিয়েল রোসেটি এছাড়া উইলিয়াম মরিস, এরা সকলে যুক্ত ছিলেন প্রিরাফেলাইট ব্রাদারহুডের সাথে। সো অপশন 4 হয়ে যাবে রাইট।
সঠিক উত্তর পরের প্রশ্ন, হু ওয়াজ কিং ডানকানস এল্ডেস্ট, আচ্ছা হু ওয়াজ কিং ডানকানস এল্ডেস্ট সান, এখানে সান হবে ডাস, সান ইন ম্যাকবেথ, অর্থাৎ ম্যাকবেথে ডানকানের বড় ছেলের নাম কি? ডোনাল্ড বেইন, ম্যালকম, সিওয়ার্ড অর ফ্লিয়েন্স? আচ্ছা, ডানকানের বড় ছেলের নাম ছিল ম্যালকম, সো অপশন 2 ইজ রাইট হিয়ার। কোশ্চেন নাম্বার 118, হু মার্ডার্ড কিং ডানকান ইন ম্যাকবেথ, অর্থাৎ ম্যাকবেথে ডানকানকে কে হত্যা করেছিল? লেডি ম্যাকবেথ, ম্যাকবেথ, হেকেট, দ্য গ্রুমস? আচ্ছা, তোমাদের জন্য একটা জিনিস বলে রাখি, এই যে হেকেট, এই হেকেটকে তোমরা কি চেনো? এই হেকেট হচ্ছে গিয়ে, আমরা থ্রি উইচেসের নাম শুনেছিলাম না ম্যাকবেথে, ওই থ্রি উইচেসের যে হেড, অর্থাৎ হেড অফ দ্য উইচেস, ওকেই আমরা হেকেট, ওর কিন্তু নাম ছিল হেকেট। আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 2 ম্যাকবেথ, ম্যাকবেথ মার্ডার্ড কিং ডানকান ইন ম্যাকবেথ। গোয়িং টু কোশ্চেন নাম্বার 119, হোয়ার ওয়াজ ম্যাকবেথস ক্যাসেল লোকেটেড, ম্যাকবেথের যে দুর্গটা, ক্যাসেলটা, ওইটা কোথায় ছিল? আপন হিথ, ইনভারনেস, বাকিংহাম, বেলমোরাল? এর সঠিক উত্তর হবে অপশন 2 ইনভারনেস। তোমরা যদি ম্যাকবেথের যে প্লেটা আছে ওইটা পড়ে থাকো, তাহলে লক্ষ্য করবে ওখানে ইনভারনেসের কথা উল্লেখ রয়েছে, আর এই ইনভারনেস হচ্ছে গিয়ে ম্যাকবেথের ক্যাসেলের নাম বা ওই জায়গার নাম। হু ওয়াজ দ্য মিস্ট্রেস অফ দ্য উইচেস ইন ম্যাকবেথ, অর্থাৎ ম্যাকবেথে যে উইচেস গুলো ছিল তাদের মেন মিস্ট্রেস কে ছিল? ফার্স্ট উইচ, সেকেন্ড উইচ, পেডক, হেকেট? আচ্ছা, আমি আগের প্রশ্নেই এটা আলোচনা করেছি, হেকেট। সো অপশন 4 ইজ রাইট হিয়ার। গোয়িং টু কোশ্চেন নাম্বার 121, হোয়াই ডাজ ম্যাকবেথ নট সিট অন হিজ চেয়ার ইন দ্য ব্যাংকোয়েট সিন, অর্থাৎ ওই ব্যাংকোয়েট সিনে ম্যাকবেথ ওই চেয়ারে কেন বসতে চায়নি? বিকজ হি ওয়াজ থিঙ্কিং অফ ডানকান, সে ডানকানকে নিয়ে চিন্তা ভাবনা করছিল। বিকজ হি হ্যাড সিন ডানকানস গোস্ট আর্লিয়ার, সে ডানকানের গোস্ট আগে দেখেছিল। বিকজ হি ওয়াজ প্ল্যানিং ফ্লিয়েন্সেস মার্ডার, সে ফ্লিয়েন্সকে হত্যা করতে চাইছিল। বিকজ হি হ্যাড সিন ব্যাংকোস ঘোস্ট, সে ব্যাংকোর ঘোস্টকে দেখে ফেলেছিল। ইয়েস, অপশন 4, অপশন 4 এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 122, হু রোড দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান, তো এই দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ানের রাইটারের নাম কি? লর্ড মেঘনাথ দেশাই, অমর্ত্য সেন, অমিতাভ ঘোষ, নয়নতারা সেহগাল? অপশন 2 ইজ রাইট হিয়ার, অমর্ত্য সেন, যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন ইকোনমিক্সের জন্য। তো দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান অমর্ত্য সেনের লেখা। গোয়িং টু কোশ্চেন নাম্বার 123, হু রোড দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া? এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেগুলা আমাদের ইন্ডিয়ান, মানে আমাদের এটা জেনারেল নলেজের কিছু প্রশ্ন অনেক সময় দিয়ে থাকে। এগুলো তো কোনো, বা ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের পার্ট হিসেবে এগুলোকে কনসিডার করা যেতেই পারে। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সরোজিনী নাইডু, সুভাষ চন্দ্র বোস? দ্য ডিসকভারি ইন্ডিয়া, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া ইজ রিটেন বাই জওহরলাল নেহরু। Going to question number 124, in which language did Mahatma Gandhi write My Experiments with Truth? অর্থাৎ মহাত্মা গান্ধীর লেখা মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এটা মহাত্মা গান্ধী কোন 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 ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন? গুজরাটি, হিন্দি, ইংলিশ, মারাঠি? এটা সঠিক উত্তর হবে গুজরাটি। কোশ্চেন নাম্বার 125, হু রোট দ্য ইনহেরিটেন্স অফ লস, অর্থাৎ ইনহেরিটেন্স অফ লসের লেখকের নাম কি? অনিতা দেশাই, কিরণ দেশাই, শশী দেশপান্ডে, ঝুম্পা লাহিড়ী? সঠিক উত্তর কিরণ দেশাই। এই কিরণ দেশাই কিন্তু অনিতা দেশাইয়ের ডটার। ওকে, আর নেক্সট কোশ্চেন 126, হু রোট দ্য জাঙ্গল বুক? ইয়েস, উই অল নো দ্যাট দ্য জাঙ্গল বুক ইজ রিটেন বাই রুডিয়ার্ড কিপলিং। রুডিয়ার্ড কিপলিং, যেখানে আমরা মোংলির ক্যারেক্টার দেখতে পাই, মোংলি, বাঘিরা, বালো, এদেরকে। Question number 127, who wrote the Booker Prize winning novel God of Small Things? অর্থাৎ গড অফ স্মল থিংস এর লেখক কে? অনিতা দেশাই, অনিতা নায়ার, কিরণ গুজরাল, অরুন্ধতী রয়? অপশন 4 অরুন্ধতী রয় ইজ রাইট হিয়ার। গোয়িং টু কোশ্চেন নাম্বার 128, হু রোট দ্য আনটাচেবল? আনটাচেবল এর লেখকের নাম কি? রাজা রাও, আর কে নারায়ণ, এম আর আনন্দ, জি বি দেশানী? Yes, the right answer is Mulk Raj Anand, written The Untouchable.
Going to question number 129. Who wrote the play Murder in the Cathedral? অর্থাৎ মার্ডার ইন দ্য ক্যাথিড্রালের লেখক কি? জিবি শ, টি.এস. এলিয়ট, গ্লাসওয়ার্দি, অ্যান্ড নেক্সট অপশন হ্যারল্ড পিন্টার। মার্ডার ইন দ্য ক্যাথিড্রালের লেখক হচ্ছেন গিয়ে টি.এস. এলিয়ট। বোঝা গেছে? অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। আর কোশ্চেন নাম্বার 130, হু রোট দ্য সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন 1794? অর্থাৎ 1794 সালে লেখা সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্সের লেখকের নাম কি? আমি একটা ক্লু দিতে পারি, ইনি কিন্তু ল্যাম্প এবং টাইগার নামে দুটো পোয়েম লিখেছেন। তোমরা যদি জানো তাহলে বলো। সঠিক উত্তর হবে টমসন, ব্লেক, কোলরিজ অর ওয়াটসওয়ার্থ। সঠিক উত্তর হবে অপশন 2, ব্লেক। কোশ্চেন নম্বর 131, হু রোট দ্য অরিজিন অফ দ্য স্পিসিজ? In the year 1859, The Origin of the Species was published, and the writer of The Origin of Species is Charles Darwin. ওকে, এই চার্লস ডারউইনের অরিজিন অফ স্পিসিস থেকে যে থিওরিটা এসেছে, দ্য থিওরি অফ এক্সিস্টেন্স অর সার্ভাইভাল ফর এক্সিস্টেন্স, এইটা ভিক্টোরিয়ান এজে কিন্তু খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলেছিল। এটা সায়েন্স এবং রিলিজিয়নের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছিল। যাচ্ছি নেক্সট কোশ্চেন 132, হু রোট দ্য রেক অফ দ্য Duchess Land, a long ode about the wreck of a ship in which 5 nuns were drowned? একদম সোজা প্রশ্ন, বলেছে দ্য রেক অফ দ্য ডাচেস ল্যান্ড, এইটা কার লেখা? থ্যাকারে, দান্তে, ভার্জিল অর হপকিন্স? এটা সঠিক উত্তর হবে জেরান্ড মেনলে হপকিন্সের লেখা দ্য রেক অফ ডাচল্যান্ড। Going to question number 133, who invented a new metric system called sprung rhyme? অর্থাৎ এই স্প্রাং রাইম বলে এক ধরনের রাইমিং প্যাটার্ন প্রথম কে ইনভেন্ট করেছিলেন? ব্রাউনিং, টেনিসন, হপকিন্স, রবার্ট ব্রিজ? হ্যাঁ, তোমরা যদি হপকিন্স পড়ে থাকো, জেরান্ড মেনলে হপকিন্স, তাহলে অপশন 3, তাহলে কিন্তু ওনার লেখাতেই স্প্রাইং রাইমের কনসেপ্ট তোমরা পেয়ে থাকবে। ওকে, সো অপশন 3 ইজ রাইট হিয়ার। আচ্ছা, পরের কয়েকটা প্রশ্ন আমি কুইকলি পড়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। হু রোট ডাস ক্যাপিটাল? কার্ল পপার, বেনিটো মুসোলিনি, কার্ল মার্কস, ভি.এল. লেনিন? কার্ল মার্কসের লেখা ডাস ক্যাপিটাল। কোশ্চেন নাম্বার 135, হু রোট মেইন ক্যাম্প? বেনিটো মুসোলিনি, অ্যাডলফ হিটলার, উইনস্টন চার্চিল, এফ.ডি. রুজভেল্ট? মেইন ক্যাম্প is written by Adolf Hitler. Next question, who wrote The Picture of Dorian Gray that created sensation in English social and literary circle? অর্থাৎ দ্য পিকচার অফ ডরিয়ান গ্রে, এটা কার লেখা? লর্ড আলফ্রেড টেনিসন, অস্কার ওয়াইল্ড, লর্ড ডগলাস, ডব্লিউ.এস. গিলবার্ট? আচ্ছা, এই অস্কার ওয়াইল্ড কিন্তু লিখেছিলেন দ্য পিকচার অফ ডরিয়ান গ্রে। নেক্সট কোশ্চেন 137, who wrote the comedy The Importance of Being Earnest? The Importance of Being Earnest about a rakish character আর্নেস্ট ওরবিং। সো আমরা এখানে একটা ক্যারেক্টারের নাম দেখতে পাচ্ছি, আর্নেস্ট ওরবিং, এবং দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এই কমেডির লেখককে? ওয়াল্টার প্যাটার, জিবি শ, অস্কার ওয়াইল্ড, ডব্লিউ.ই. হেনলি? আচ্ছা, ওয়াল্টার প্যাটার কিন্তু কমেডি লেখেননি। অপশন 4, অপশন 1 অমিট হয়ে যাবে। জিবি শ কমেডি লেখেননি। অস্কার ওয়াইল্ড হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সো অপশন 3 ইজ রাইট হিয়ার। হু রোট দ্য নেমসেক? এই নেমসেকের লেখককে? আচ্ছা, এই নেমসেক এগুলো হচ্ছে বুকার প্রাইজ উইনিং নভেল। তো এই বুকার প্রাইজের লিস্ট আমরা অলরেডি আপলোড করেছি, তোমরা ওগুলোকে দেখে নিতে পারো। কারণ এন্ট্রান্সের ক্ষেত্রে বিভিন্ন প্রাইজ, বুকার প্রাইজ, নোবেল প্রাইজ, সাহিত্য একাডেমি, এই সমস্ত প্রাইজ উইনিং নভেল বা এসে বা শর্ট স্টোরি এগুলো কিন্তু এক্সামে আসে। সিম্পলি জাস্ট অথরের নাম এবং তার ওয়ার্ক তোমাদেরকে জেনে রাখতে হবে। এখানেও তেমনি একটা ডিরেক্ট কোশ্চেন যে দ্য নেমসেক কার লেখা? ঝুম্পা লাহিড়ী, কিরণ দেশাই, জি.বি. দেশানি, সালমান রুশদি? এটা সঠিক উত্তর হবে ঝুম্পা লাহিড়ী। আর ফর ইওর কাইন্ড ইনফরমেশন, মানে জানাতে চাই যে দ্য নেমসেক বলে কিন্তু একটা ফিল্মও রয়েছে,
যেখানে দুজন অর্থাৎ মেন স্টার কাস্ট হিসেবে ইরফান খান এবং টাবু, এই দুজনের ফিল্ম দ্য নেমসেক তোমরা চাইলে দেখতে পারো, দেখে নিতে পারো। খুব ভালো, মানে ওই সিনেমা বা কিছু ফিল্ম তোমরা, যে সমস্ত লিটারারি ফিল্ম রয়েছে ওইগুলো দেখে নেওয়ার একটা বেনিফিট কি হচ্ছে, তোমরা মেন স্টোরিটার সম্পর্কে অনেকটাই অবগত হয়ে যেতে পারবে। তোমাদের করে আলাদা করে কোনো নভেল পড়তে হবে না, বা এত নভেল তো পড়া সম্ভবও হয় না। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন 139, হু রোট দ্য রাইটস অফ ম্যান ইন হুইচ ডেমোক্রেটিক রিপাবলিক ফর ব্রিটেন ওয়াজ envisaged? In 1791 this famous work is published, and the rights of the man is written by Thomas Paine. Option 4 is right here. Mary Wollstonecraft wrote Vindication of the Rights of Women. উইলিয়াম গডউইন তার ইম্পর্টেন্ট ওয়ার্কস ছিল পলিটিক্যাল জাস্টিস। এডমন্ড বার্কের কিছু ইম্পর্টেন্ট ওয়ার্কস রয়েছে, দ্য রিফ্লেকশন অন দ্য রেভলিউশন ইন ফ্রান্স। ওকে, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 140, হু রোট আ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন? হু রোট? Mary Shelley, Mary Wollstonecraft, P.B. Shelley, Edmund Burke. Mary Shelley, Mary Wollstonecraft is right here, option 2. It's right here. So question number 141, who wrote Biographia Literaria? Coleridge, Wordsworth, Charles Lamb, Hazlitt. Definitely S.T. Coleridge, so option 1 is right here. Question number 142, which great romantic poet wrote Defense of Poetry? অর্থাৎ এই ডিফেন্স অফ পোয়েট্রির লেখকের নাম কি? ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, শেলি, বাইরন। সঠিক উত্তর হবে অপশন 3, শেলি, ডিফেন্স অফ পোয়েট্রি। পরের প্রশ্ন, হু রোট সার্টো রেসার্টার্স? অর্থাৎ এই সার্টো রেসার্টার্স এর লেখক কে? লেই হান্ট, পিবি শেলি, কার্লাইল আর জন স্টুয়ার্ট মিল। টমাস কার্লাইলের লেখা সার্টো রেসার্টার্স, অপশন 3 ইজ রাইট হেয়ার। কোশ্চেন নম্বর 144, হু রোট দ্য ফেমাস পোয়েম ডিজেকশন অ্যান্ড ওড? অর্থাৎ ডিজেকশন অ্যান্ড ওড এই পোয়েমের লেখক কে? কিটস, কোলরিজ, ওয়ার্ডসওয়ার্থ, বাইরন। Option 3, option 2 is right here. Coleridge. Rejection and Ode is written by Coleridge. Who wrote Prometheus Unbound? Prometheus Unbound এর লেখক কে? Byron, Shelley, Tennyson or option 4 Browning? Prometheus Unbound is written by P.B. Shelley. Okay. Question number 146, who wrote the well-known novel Sense and Sensibility? অর্থাৎ এই সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি কার লেখা? মিসেস গাস্কেল, জেন অস্টিন, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, ম্যারি শেলি। এটা সঠিক উত্তর হবে অপশন 2, জেন অস্টিন। এছাড়া জেন অস্টিনের বাকি যে কিছু নভেল রয়েছে, বাকি যে 7খানা নভেল রয়েছে, তোমাদেরকে ওগুলো ক্রোনোলজিক্যালি মুখস্থ করে নিতে হবে। পরের প্রশ্ন, হু রোট দ্য প্লে ওয়েটিং ফর গোডো উইথাউট এনি অ্যাপিয়ারেন্ট প্লট? অর্থাৎ আমরা ওয়েটিং ফর গোডট নিশ্চয়ই সকলেই পড়েছি, যেখানে আমরা দেখতে পাই একটা প্লট, যে প্লটটা কেমন ছিল? ফ্র্যাকচুয়েটেড, তাই না? কোনো রিদিম নেই, কোনো প্যাটার্ন নেই, হ্যাঁ তাই না? যেন ভেঙে গুড়ে ভেঙে ভেঙে চুরমার করে দেওয়া, হ্যাঁ, এলোমেলো প্লট। তো এটা কে লিখেছেন? ব্রেকেট, আয়োনেস্কো, সার্ট্রে, স্যামুয়েল বেকেট। সঠিক উত্তর হবে স্যামুয়েল বেকেট, সো অপশন 4 ইজ রাইট হিয়ার। কোশ্চেন নাম্বার 148, হু অ্যাটেক প্রস্টিটিউশন ইন হিজ প্লে মিসেস ওয়ারেন্স প্রফেসর? অর্থাৎ মিসেস ওয়ারেন্স প্রফেশন এই ওয়ার্কসের মাধ্যমে যে প্রস্টিটিউশনকে অ্যাটেক করেছেন কোন রাইটার? জন গালসওর্দি, জিবি শ, সেলগে ড্রেনলে, হ্যারল্ড পিন্টার। এই মিসেস ওয়ারেন্স প্রফেশন এটা লিখেছেন জিবি শ, এবং এই লেখার মাধ্যমে জিবি শ তিনি প্রস্টিটিউশনকে অনেকটা গালিগালাজ করেছেন বা অ্যাটাক করেছেন। পরের প্রশ্ন 149, হোয়াট ওয়াজ জোসেফ কনরাডস মাদার টাং অ্যান্ড ন্যাশনালিটি? এই যে জোসেফ কনরাড দ্য হার্ট অফ ডার্কনেসের রাইটার, তিনি তার মাদার টাং কি এবং প্রকৃতপক্ষে তিনি কোন ন্যাশনালিটি থেকে বিলং করেন, আমাদেরকে এটা বলতে হবে। তো তোমরা কি জানো যে জোসেফ কনরাড কোথাকার রাইটার ছিলেন? ফ্রেঞ্চ, ইংলিশ, পলিশ অর জার্মান? তিনি ছিলেন একজন পলিশ রাইটার। ওকে, অর্থাৎ পোল্যান্ডের রাইটার। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 150, এবং আজকের কোশ্চেন সেটের শেষ প্রশ্ন। দেখে নি কি রয়েছে। হুইচ এক্সপেরিমেন্টাল নভেলিস্ট রোট দ্য ডাবলিনার্স? অর্থাৎ দ্য ডাবলিনার্স বলে যে ওয়ার্কসটা রয়েছে ওইটা কোন নভেলিস্টের লেখা? লিওপাল্ড ব্লুম, জেমস জয়েস, জন কুইনিন, ডিএইচ লরেন্স।
সঠিক উত্তর হবে জেমস জয়েস। সো অপশন 2 ইজ রাইট হিয়ার। ওকে, তাহলে আজকে আমরা মোটামুটি করে এখানে 150 পর্যন্ত প্রশ্ন রয়েছে, 150 কোশ্চেন্স, বাট মাঝের কিছু প্রশ্ন আমরা বাদ দিয়েছি। তো আনুমানিক 100খানা প্রশ্ন আমরা আলোচনা করেছি এই সেটে। আর আমরা অলরেডি 19খানা ভিডিও রিলেটেড টু এন্ট্রান্স আপলোড করেছি আমাদের এই চ্যানেলে। তোমরা ভিডিওগুলো ফলো করতে পারো তোমাদের এন্ট্রান্সের জন্য। বিভিন্ন কোন কোন বই ফলো করতে হবে, সিলেবাস, এবং তার সাথে সাথে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্ট্যান্ট। কারণ মন গড়া এমসিকিউ প্র্যাকটিস করার থেকে এইসব এমসিকিউ যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে পরীক্ষা হয়েছে, এই কোশ্চেন পেপারগুলোর অথেন্টিসিটি বেশি থাকে এবং কোশ্চেন অনেক সময় রিপিটেড হয়, বা একটা এক্সাম প্যাটার্ন তোমরা ইজিলি বুঝতে পারবে যে কোন কোন এরিয়া থেকে ফোকাস করছে প্রশ্নগুলো, এদের বুঝতে সহযোগিতা করবে। এই আশা করেই এই ভিডিওগুলো বানানো। আহ, তো তোমরা এই ভিডিওগুলো ভালো করে দেখে প্র্যাকটিস করতে থাকো, পাশাপাশি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যেটা রয়েছে তোমাদের মেন কনসার্ন, ওটা ভালো করে পড়তে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তোমরা যারা এতটা ভিডিওটা দেখেছো, নিশ্চয়ই তোমাদের খুব হেল্পফুল হবে। কিপ স্মাইলিং, বি হ্যাপি, বি কনসিস্টেন্ট টু ইউর এফোর্ট। এক্সাম খুব শীঘ্রই, মন দিয়ে পড়াশোনা করো। সকলে খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।